আসসালামু আলাইকুম। আরটিডি ব্রাইট স্কুলের পক্ষ থেকে আজকে আমি আছি তোমাদের সাথে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের জন্য আরেকটা ক্লাস নিয়ে চলে আসলাম। তো আজকে আমরা যে চ্যাপ্টারটি পড়তে যাচ্ছি সেটি হলো তোমাদের জেনারেল ম্যাথ বইয়ের আহ, এক চলক বিশিষ্ট যে সমীকরণ, এই চ্যাপ্টারটা যেটা আছে, এটা চ্যাপ্টার নাম্বার হলো তোমার 5, এক চলক বিশিষ্ট সমীকরণ। এই চ্যাপ্টারটি শুরু করব। তো এটা অনুশীলনের দুইটা আছে, 5.1 আর 5.2। তো 5.1 আর 5.2 এর জন্য আমি আলাদা করে দুইটা ক্লাস রাখছি। মানে দুইটা করে বলতে মানে একটা 5.1 এর উপরে আর আরেকটা হলো 5.2 এর উপরে। তো আজকের ক্লাসে আমরা 5.1 দেখব। এই চ্যাপ্টারটা আসলে তুলনামূলক সহজ আমার কাছে মনে হয়, কারণ চ্যাপ্টারটা খুবই ইজি, প্লাস মাইনাসের বিষয়, জাস্ট একটু জিনিসগুলোকে বোঝার চেষ্টা করা লাগবে, তাহলেই হয়ে যাবে। স্পেশালি প্রথম দিককার গুলো তো অনেক ইজি, যখন হলো তোমার বাস্তব লাইফ, মানে এই যে এগুলা দেখো, এগুলো হলো নর্মালি ম্যাথ ক্যালকুলেশন, এগুলো সহজ। বাট যখন আমরা একঘাত সমীকরণের ব্যবহার করা শুরু করব, আমাদের রিয়েল লাইফে অ্যাপ্লিকেশন করা শুরু করব, তখন যদি তুমি জিনিসগুলোকে একটু ভিজুয়ালাইজ করতে পারো, একটু ধরতে পারো, তাহলে এই চ্যাপ্টারটাতে আর তেমন কোনো কিছু থাকে না। ম্যাথ চ্যাপ্টারটা অনেক সহজ। আমরা দেরি না করে এই চ্যাপ্টারটা শুরু করে দিই, ঠিক আছে? তাহলে চ্যাপ্টারটার নাম কি? এক চলক বিশিষ্ট সমীকরণ, তাই না? তো ফার্স্টে আমাকে বোঝা লাগবে যে সমীকরণ কি, আর চলক কি, আর দেন একটা চলক কি। চলক কি দুইটাও হইতে পারে কিনা, বা চলক কি তিনটাও হইতে পারে কিনা, এই জিনিসগুলো তো বোঝা লাগবে, তাই না? চ্যাপ্টারের নামই যেহেতু এটা এক চলক বিশিষ্ট সমীকরণ, আমাকে তো বুঝতে হবে যে কেন চ্যাপ্টারটার নাম এটা, বা এখানে এই টাইটেলটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে, আমি এই চ্যাপ্টারে কোন টপিকগুলো আলোচনা করতে যাচ্ছি, এই জিনিসগুলো তো আমাকে বুঝতে হবে। তাহলে প্রথমেই দেখি চলক কাকে বলে, তাই না? তো এই টার্মটা হয়তো বা শুনে থাকছো অনেক জায়গায়, চলক আর ধ্রুবক। চলক কোনগুলা? চলক হলো যার ভ্যালু চেঞ্জ হতে পারে। যেমন আমি যদি বলি যে এক্স, এক্স একটা লেটার, তাই না? এখন স্মল লেটার এক্স দ্বারা কিন্তু ম্যাথে ভেরিয়েবল বা চলক বোঝানো হয়। তো এটাকে চলক এই জন্যই বলতেছি, কারণ এক্স এর ভ্যালু যে কোনো কিছু হইতে পারে। এক্স এর ভ্যালু কখনো 5, এক্স এর ভ্যালু কখনো 7, এক্স এর ভ্যালু কখনো 100ও হইতে পারে। তার মানে এক্স এর ভ্যালু কত হবে এটা কিন্তু আগে থেকে বা প্রি ডিফাইন্ড না। তো যেটার ভ্যালু আগে থেকে ডিফাইন করা না এবং ভ্যালু চেঞ্জ হইতে পারে তার ইচ্ছা মতো, সেই ভ্যালুটাকে বলতেছে হলো তোমার চলক। তাহলে ইংলিশ লেটারের, স্মল লেটারের তোমার শেষের দিককার যে লেটারগুলো আছে, এই লেটারগুলোকে হলো তোমার নর্মালি ভেরিয়েবল হিসেবে প্রকাশ করা হয়। যেমন মনে করো এক্স, ওয়াই, জেড, এগুলাকে আমরা চলক হিসেবে ইউজ করি। আর ধ্রুবক কোনগুলা? ধ্রুবক হলো যেগুলার ভ্যালু চেঞ্জ হবে না। যেমন আমি যদি বলি 5, 6, 7, 5 তো আজীবন 5ই থাকবে, 5-এর ভ্যালু কখনোই 6 হবে না। 10-এর ভ্যালু আজীবন 10ই থাকবে, 10-এর ভ্যালু কখনো 11 হবে না। তাহলে যার ভ্যালু নির্দিষ্ট, স্পেসিফিক, সেটা হলো তোমার ধ্রুবক। আর যেটার ভ্যালু চেঞ্জ হতে পারে, ভেরিয়েবল। ভেরিয়েবল ওয়ার্ডটা আসছেই কিন্তু এখান থেকে, যে ভ্যারি, ঠিক আছে, সরি, ভেরিয়েবল ওয়ার্ডটা আসছেই হলো এই ভ্যারি ওয়ার্ডটা থেকে। ভ্যারি মানে কি? যেটা হলো ভিন্ন হইতে পারে, তাই না? তাহলে যার ভ্যালু চেঞ্জ হইতে পারবে সেটাকে হলো তোমার বলতেছে চলক, ঠিক আছে? তো যেগুলা ইংলিশ আলফাবেটের প্রথম দিকে যে অক্ষরগুলো আছে এবিসি, এগুলাকে কিন্তু আবার ধ্রুবক হিসেবে ইউজ করা হয়, আর এক্স ওয়াই জেড এগুলাকে চলক হিসেবে ইউজ করা হয়। তাহলে তোমাদেরকে যখন ম্যাথে এগুলো ইউজ করবো আমরা, তখন এই জিনিসটা নিয়ে যেন কনফিউশন না থাকে তোমাদের, যে এখানে এবিসি আসলে চলক নাকি ধ্রুবক, এক্স ওয়াই জেড চলক নাকি ধ্রুবক। এটা যদিও বা এটা জেনারেলাইজড ফর্ম, কখনো কখনো তুমি চাইলে এবিসি কেও কিন্তু চলক হিসেবে ইউজ করতে পারো কখনো কখনো, বাট প্রাইমারি স্টেজে না করাই ভালো। তুমি যখন একটা অ্যাডভান্স লেভেলে চলে যাবে তখন তুমি চাইলে ইউজ করতে পারো, অথবা যখন কলেজে উঠবা তখন কিন্তু আমরা এবিসি কেও মাঝে মধ্যে চলক হিসেবে ইউজ করি, সমস্যা হয় না, ঠিক আছে? আচ্ছা, চলো তাহলে আমরা দেখি যে এখন এক চলক বিশিষ্ট সমীকরণ কাকে বলতেছে। ফার্স্ট অফ অল আমাকে বুঝতে হবে যে সমীকরণ কাকে বলে, তাই না? তো সমীকরণ কি বলো দেখি। সমীকরণ হলো যে এখানে, আমি যদি একটা নতুন স্লাইড নিই, এখানে যদি বলি যে সমীকরণ বিষয়টা আসলে কি, সমীকরণ। তো সমীকরণে কি হয় দেখো, সমীকরণ হলো প্লাস থেকে মাইনাস, বা মনে করো গুণ, বা মনে করো ভাগ, এরকম বিভিন্ন ধরনের অপারেটর থাকে, তাই না? প্রতীক থাকে। আবার হলো তোমার বিভিন্ন ধরনের পদ থাকে, তাই না? পদ বলে এগুলাকে। তো সাপোজ মনে করো যে 2x + 3y = হলো 7,
এটা একটা সমীকরণ। তো এই সমীকরণে পদ কয়টা আমি যদি বলি, তাহলে পদ কিন্তু হবে এটা একটা পদ, এটা একটা পদ, আর এটা একটা পদ, তিনটা পদ হবে, তাই না? তার মানে প্লাস মাইনাস বা কোনো প্রতীক চিহ্ন দ্বারা যদি আমি, বা অপারেটর চিহ্ন, এটাকে অপারেটরই বলে নর্মালি, কোনো অপারেটর চিহ্ন দ্বারা যদি সেপারেট করে ফেলি কোনো সংখ্যাকে, সেটা ধ্রুবক হতে পারে, চলকও হতে পারে, তাহলে প্রতিটা একটা একটা করে পদ হবে, তাই না? তাহলে আমি যদি বিভিন্ন পদের মাঝখানে একটা সম্পর্ক দাঁড় করাই এবং সেখানে যদি একটা ইকুয়াল সাইন থাকে, এই যে দেখো এখানে কিন্তু একটা ইকুয়াল সাইন আছে, তাহলে এটাকে আমি বলবো যে একটা সমীকরণ। মানে বাম পক্ষে কিছু একটা থাকবে, ডান পক্ষে কিছু একটা থাকবে, এই যে ইকুয়াল সাইনের সমান চিহ্নের বাম পক্ষে কিছু একটা, ডান পক্ষে কিছু একটা, এবং দুইটার মধ্যে যখন আমি সম্পর্ক স্থাপন করব তখন সেটা আমার হয়ে যাবে হলো একটা সমীকরণ। তো এখন আসে যে এক চলক বিশিষ্ট সমীকরণ কোনগুলো। তাহলে আমরা দেখলাম যে চলক হলো নরমালি এক্স ওয়াই জেড। এখন তুমি চাইলে যে একটা সমীকরণে তুমি কিন্তু দুইটা চলককে ইউজ করতে পারো, আবার তুমি চাইলে একটা সমীকরণও, সরি, একটা চলকও ইউজ করতে পারো। যেমন আমি যে এক্সাম্পলটা দিচ্ছি এখানে, এখানে আমি চলক কয়টা ইউজ করছি, এই যে এটা তো একটা সমীকরণ, তাই না? এই সমীকরণে দেখো এক্স আর ওয়াই দুইটা চলক ইউজ করছি আমি, তাই না? এখানে আমি এক্স ও ওয়াই দুইটি চলক ইউজ করছি। বুঝতে পারছো? কিন্তু যদি আমি একটা চলক ইউজ করি তাহলে সেটা আমার হয়ে যাবে এক চলক বিশিষ্ট সমীকরণ, বা এটাকে আমি বলতে পারি সরল সমীকরণ। যেহেতু একটা চলক আছে তার মানে এর ক্যালকুলেশনটা ইজি হবে, তাই না? আর ক্যালকুলেশন ইজি মানেই হলো জিনিসটা সরল বা সরল সমীকরণ। তাহলে কেন এটাকে সরল সমীকরণ বলতেছি? কারণ এর ক্যালকুলেশনটা ইজি, তুমি কাইন্ড অফ এভাবে চিন্তা করতে পারো। তাহলে এখানে এক্সাম্পল দিচ্ছে, দেখো এক্স প্লাস থ্রি ইকুয়াল টু হলো ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস বি ইকুয়াল টু হলো জিরো। মানে এক্স প্লাস থ্রি ইকুয়াল টু জিরো, এটা একটা সমীকরণ। আবার ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস বি ইকুয়াল টু জিরো, এটা একটা সমীকরণ। এখন এখানে যে বি আছে, এই বি কিন্তু চলক না, এটা কিন্তু ধ্রুবক, সেজন্য কিন্তু এটা এক চলক বিশিষ্ট সমীকরণ। কারণ আমরা আগের স্লাইডেই দেখলাম, তাই না, যে এ বি সি এগুলো প্রাইমারি স্টেজে ধ্রুবক হিসেবেই কাজ করে। দেন এখানে দেখো টু ওয়াই স্কোয়ার প্লাস ফাইভ ওয়াই মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো, এখানে কোন চলক ইউজ হয়েছে? শুধু ওয়াই, একটা চলক ইউজ হয়েছে, তাহলে এটা হলো এক চলক বিশিষ্ট সমীকরণ। আচ্ছা, এখন দেখো সমীকরণের ঘাত। সমীকরণের ঘাত কোনটা? ঘাত হলো, ঘাত মানে তো নর্মালি জানো, যেহেতু আগে তোমাদের লগ চ্যাপ্টারটা ছিল, তো অবশ্যই তোমাদের পাওয়ার বা ঘাত এই জিনিসটা নিয়ে আইডিয়া আছে, তাই না? ঘাত হলো পাওয়ারে যেটা থাকবে। যেমন এখানে এক্স এর পাওয়ার কত বলো দেখি, এখানে এক্স এর পাওয়ার হলো 1, তাই না? আবার মনে করো এখানে কোনো কিছু দেওয়া নেই, এই যে এখানে দেখো ওয়াই এর পাওয়ার কত, ওয়াই এর পাওয়ার হলো 2। তাহলে এখানে ওয়াই এর পাওয়ার 2, এখানে এক্স এর পাওয়ার 1। আবার আমি যদি বলি এখানে কি এক্স নাই, এখানে কিন্তু এক্স আছে, কিন্তু এখানে এক্স এর পাওয়ার কত? 0। এখানে এক্স নাই, এখানেও এক্স আছে, এক্স এর পাওয়ার 0। এখানে ওয়াই নাই, মানে ওয়াই তো আছে, এখানে ওয়াই এর পাওয়ার কত? 1। এখানে ওয়াই আছে, ওয়াই এর পাওয়ার হলো 0। তাহলে দেখো এখানে ওয়াই এর পাওয়ার 0 আছে, ওয়াই এর পাওয়ার 1 আছে, আবার ওয়াই এর পাওয়ার 2 আছে। এখন আমি তাহলে বলবো যে সমীকরণটার ঘাত কত? সমীকরণটার ঘাত হবে তুমি যেসব চলক ইউজ করছো সেসব চলকের সর্বোচ্চ ঘাত কত। 0, 1, 2 এর মধ্যে সর্বোচ্চ কত? 2 না? তাহলে এখানে এই সমীকরণটাতে ওয়াই এর সর্বোচ্চ ঘাত হলো 2। সর্বোচ্চ ঘাত যেটা, একটা চলকের সর্বোচ্চ ঘাত যেটা, সেটাই হলো ওই সমীকরণের ঘাত। বুঝতে পারছো? তাহলে এই সমীকরণের ঘাত কত হবে? এই সমীকরণের ঘাত হয়ে যাবে হলো 2। ঘাত কত হবে? 2। বুঝতে পারছো? এই জিনিসটা এখানে বলছে কোন সমীকরণের চলকের সর্বোচ্চ ঘাতকে সমীকরণটির ঘাত বলে। চলকের যেটা হাইয়েস্ট ঘাত সেটাই হলো সর্বোচ্চ ঘাত। তাহলে এখানে x এর হাইয়েস্ট ঘাত কত? 1 না? তাহলে এর ঘাত হয়ে যাবে হলো 1, মানে এই সমীকরণটার ঘাত হয়ে যাবে হলো 1। বুঝতে পারছো? আবার মনে করো এখানে যদি দেখো 2x minus 1 x plus 5y plus 7 equal to 2y minus 3, এখানকার কিন্তু এখানেও x এর পাওয়ার 1, এখানেও x এর পাওয়ার 1, এখানেও কিন্তু y এর পাওয়ার 1, এখানেও y এর পাওয়ার 1। সবগুলা পদেই আমার ধ্রুবকের, সরি, চলকের যে ঘাত আছে সেটা কত? 1। তার মানে ম্যাক্সিমাম ঘাত হলো 1। তাহলে ম্যাক্সিমাম ঘাত যেহেতু 1, তার মানে সমীকরণটার ঘাত হলো 1। তাহলে এগুলো সবগুলো সমীকরণের ঘাতই হলো 1। এখানে দেখো x এর ঘাত কত? 2, y এর ঘাত 2, তাহলে এখানেও x এর ঘাত 2। তাহলে এগুলো সবগুলো হলো তোমার ঘাত, যেহেতু ম্যাক্সিমাম ঘাত যেহেতু 2, তাহলে এই সমীকরণের ঘাত কত? সমীকরণের ঘাত হলো 2, এবং সেটাকে বলতেছে হলো দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত মানে তো বুঝতেছো যে ঘাত কত হবে? 2, সেজন্য এর নাম হয়ে গেছে দ্বিঘাত সমীকরণ। সেম ভাবে এখানে x এর হাইয়েস্ট পাওয়ার কত দেখো,
3। তাহলে এই সমীকরণটার ঘাত কত হবে? 3 হবে। চলকের যেটা সর্বোচ্চ ঘাত সেটাই সমীকরণের ঘাত। চলকের সর্বোচ্চ ঘাত 3, সুতরাং এটা হলো 3 ঘাত বিশিষ্ট সমীকরণ। বুঝতে পারছো? এখন আমি যদি তোমাদেরকে কয়েকটা এক্সাম্পল দেই তাহলে তোমরা বলতে পারবা কিনা। সাপোজ আমি বললাম যে x² প্লাস 3xy প্লাস 2x ইকুয়াল টু 0, এই সমীকরণের ঘাত কত আমাকে বলতে পারবা? এখন যদি উপর থেকে দেখি বলে দাও যে ভাই এটার ঘাত হলো 2, কারণ x এর পাওয়ার আমি 2 দেখতে পাচ্ছি, তাই না? তাহলে কিন্তু তুমি ভুল করবা। এখানে আসলে শুধু চলকের ঘাত দেখলেই হবে না, তোমাকে একটা পদের ঘাত দেখতে হবে। পুরো একটা পদে চলকের ঘাত কত। এটা x²y, এটা একটা আলাদা একটা পদ না? এটা একটা পদ, 3xy একটা পদ, আর এদিকে 2x একটা পদ। আমি যদি এই পদ নিয়ে কাজ করি, এখানে x এর ঘাত কত? x এর ঘাত হলো 2, আর y এর ঘাত কত? y এর ঘাত হলো 1। এই দুইটা মিলেই তো এই পদটা তৈরি করছে, তাই না? তাহলে এই পদের ঘাত কত হয়ে যাচ্ছে? এই পদের ঘাত হয়ে যাচ্ছে হলো 3। পদের ঘাত হলো 3। এই পদের ঘাত কত? দেখো x এর পাওয়ার 1, y এর পাওয়ার 1, তাহলে 2। এই পদের ঘাত কত? 1। তাহলে পদের সর্বোচ্চ ঘাত কত হয়েছে? 3। তাহলে এই সমীকরণের সর্বোচ্চ ঘাত বা এই সমীকরণের ঘাত কত? 3। বুঝতে পারছো? সেম ভাবে আমি যদি এখন তোমাকে আবার বলি যে সরি এটা নেই, একটু ছোট করে ফেলি। আচ্ছা, এখন যদি আমি বলি যে দাঁড়ো, হ্যাঁ, এখন মনে করো আমি আরো একটা এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে? তাহলে মনে করো যে x³ y² প্লাস 3x⁴ ইকুয়াল টু হলো 2xy। তাহলে এই সমীকরণের ঘাত কত বলো দেখি। এখন তোমাকে দেখতে হবে যে এখানে পদের সর্বোচ্চ ঘাত কত। এখানে এই পদের সর্বোচ্চ ঘাত কত? x এর ঘাত হলো 3, y এর ঘাত হলো 2, তাহলে কিন্তু পদের ঘাত হলো 5। এই পদের ঘাত হলো 4, আর এই পদের ঘাত হলো 2। তাহলে এই সমীকরণের ঘাত কত হবে? 5, তাই না? দেখি বোঝা যাচ্ছে। সুতরাং অবশ্যই পদের সর্বোচ্চ ঘাত কত এই জিনিসটা বের করবা। আর যদি এরকম, এগুলো হলো তোমার অ্যাডভান্স লেভেল একটু আর কি। যদি তোমার এরকম দেওয়া না থাকে, শুধু এক্স আর ওয়াই শুধু থাকে আলাদা আলাদা করে, মানে একটা পদে শুধু এক্স আছে, একটা পদে শুধু ওয়াই আছে, এক্স আর ওয়াই মিক্স নাই একটা পদে, তাহলে সেক্ষেত্রে শুধু ওই চলকের সর্বোচ্চ ঘাত কত সেটা দেখলেই হয়ে যাবে। বুঝতে পারছি আশা করি। আচ্ছা, এখন সামনে আগাই যে সমীকরণ কি, যেটা আমি একটু আগেই বলছিলাম। আমি প্রথমেই সমীকরণের ডেফিনেশনটা দিয়ে দিছি যদিও বা, বাট স্টিল এটা যেহেতু পরে দিয়েছে তোমাদের বইয়ে, সেজন্য আমি পরেই রাখলাম। তো সমীকরণ কাকে বলে? সমীকরণ হলো সমীকরণে সমান চিহ্নের, যেটা একটু আগে বললাম যে সমীকরণে ইকুয়াল সাইন থাকবে, দুইটা সম্পর্ক স্থাপন করা হবে, দুই পক্ষে দুইটি বহুপদী থাকে, ঠিক আছে? ওই যে পদের কথা বললাম না, তো অনেকগুলো পদ থাকবে, ঠিক আছে? তো অনেকগুলো পদ থাকা মানে কি? বহুপদী। বহুপদী থাকে, অথবা এক পক্ষে, প্রধানত ডান পক্ষে শূন্য থাকতে পারে, ঠিক আছে? তার মানে রাইট হ্যান্ড সাইড যেটা, ওই রাইট হ্যান্ড সাইডে কিন্তু কখনো এমন হইতে পারে যে ওখানে 0 আছে, ওখানে কোনো পদ নাই, এটাও হইতে পারে। স্টিল আমি যেহেতু দুই পক্ষের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করতেছি সমান চিহ্নের দ্বারা, তখনও কিন্তু সেটাকে আমি সমীকরণ বলবো। আচ্ছা, দুই পক্ষের বহুপদীর চলকের সর্বোচ্চ ঘাত সমান নাও হইতে পারে। আমার যে লেফট হ্যান্ড সাইড আছে আর রাইট হ্যান্ড সাইড আছে, সেক্ষেত্রে সর্বোচ্চ ঘাত যেটা সেটা সমান নাও হইতে পারে, এটাতে কোনো সমস্যা নাই। সমীকরণ সমাধান করে চলকের সর্বোচ্চ ঘাতের সমান সংখ্যক মান পাওয়া যাবে। তাহলে আমরা যখন, সরি এটা ঠিক করি, আমরা যখন একটা সমীকরণকে সমাধান করব, যেমন মনে করো এখানে যদি এক্সাম্পল দেই যে x³ - 3x² প্লাস 6x প্লাস 9 ইকুয়াল টু 0, এটাকে যদি আমি সমাধান করি, সমাধান করলে কি আমি x এর ভ্যালু পাবো, তাই না? তো এখানে আসলে x এর কয়টা ভ্যালু পাবো, মানে x এর ভ্যালু কি একটা পাবো নাকি দুইটা পাবো নাকি তিনটা পাবো? এই জিনিসটা সবসময় মাথায় রাখবা যে x এর হাইয়েস্ট পাওয়ার যত, এখানে x এর হাইয়েস্ট পাওয়ার কত? 3 না? তাহলে x এর হাইয়েস্ট পাওয়ার যত হবে, তোমার x এর সমাধান হবে ততটা। তাহলে এখানে x এর ভ্যালু হবে 3টা। এটা সব সময়ের জন্যই ট্রু হবে। পাওয়ার যত হাইয়েস্ট ততটা সলিউশন থাকবে, x এর ভ্যালু হবে 3টা। এই জিনিসটাই এখানে বলছে যে সমীকরণ সমাধান করে চলকের সর্বোচ্চ ঘাতের সমান সংখ্যক মান পাওয়া যাবে, সর্বোচ্চ ঘাত যত মান হবে ততটা।
মানগুলোকে বলা হয় সমীকরণটির মূল। আমি যে মানগুলো পাচ্ছি বা যে সমাধানগুলো পাচ্ছি সেই সমাধানটাকে আমি বলতে পারি সমীকরণের মূল। বুঝতে পারছো? সমীকরণের মূল এই টার্মটা কিন্তু অনেক জায়গায় ইউজ হবে, যে মূল নির্ণয় করো, মূল নির্ণয় করো। তো তোমাকে বুঝতে হবে মূল মানে কি। মূল মানে হলো এক্স এর যে ভ্যালু, এক্স এর যে মানটা পাবা সেটাই হলো মূল। তাহলে সমীকরণের মূল নির্ণয় করা বলতে বোঝাচ্ছে হলো এক্স এর ভ্যালুটা বের করো। বুঝতে পারছো? আচ্ছা, এই মূল বা মূলগুলো দ্বারা সমীকরণটি সিদ্ধ হবে। সমীকরণটি সিদ্ধ হবে মানে কি? তুমি যে এক্স এর ভ্যালু এখানে তিনটা পাবা, তাই না? এক্স এর ভ্যালু তিনটা পাইছো, সাপোজ মনে করো যে 1 পাইছো একটা, তাহলে যেহেতু এক্স এর ভ্যালু 1, সুতরাং 1 এর ভ্যালু যদি তুমি এখানে বসাও তাহলে এই যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ট্রু হবে। এটা কি বলতেছে হলো সিদ্ধ হবে। মানে তুমি যে ভ্যালুটা বের করলা সেই ভ্যালুটা যদি আবার সেই সমীকরণে বসাও তাহলে সমীকরণটা অবশ্যই সত্য হইতে হবে, ট্রু হইতে হবে। এমনটা কখনো হওয়া যাবে না যে এখানে 1 বসায় যদি তোমার এখানে 2 আসে তাহলে 2 ইকুয়াল টু কি 0 হবে? কখনো 2 ইকুয়াল টু 0 তো হবে না, তার মানে এটা ফলস। তার মানে আসলে 1 এখানকার সলিউশনই না। অবশ্যই সিদ্ধ হইতে হবে। সিদ্ধ হইলে তুমি বলতে পারো যে এটা একটা সমাধান। তো আমরা অনেক সময় দেখবো যে লেখা থাকে যে শুদ্ধিকরণ পরীক্ষা করো, যে তুমি যে অ্যান্সারটা বের করছো সেই অ্যান্সারটা কি আসলেই সঠিক কি না, এই জিনিসটা তোমাকে চেক করতে বলতেছে আবার। তো যখন চেক করতে বলবে তখন তুমি যে ভ্যালুটা বের করছো, তাই না, সেই ভ্যালুটা আবার সমীকরণে বসায় দেখবা যে সমীকরণটা কি ট্রু হচ্ছে কিনা। সমীকরণ যদি ট্রু হয় তাহলে তুমি যে ভ্যালু বের করছো সেটা ঠিক আছে, আর যদি সমীকরণ ট্রু না হয় তাহলে তুমি যে ভ্যালু বের করছো সেটা আসলে ভুল হয়েছে, তোমার ওখানে ঠিক করা উচিত। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে যেমন একটা এক্সাম্পল দিছে। আচ্ছা, পরের লাইনটা একটু পড়ে নিই। একাধিক মূলের ক্ষেত্রে এগুলো সমান বা অসমান হইতে পারে। কখনো সমান হবে, কখনো অসমান হবে, এটা দুইটাই হইতে পারে, কোনো সমস্যা নাই। আচ্ছা, যেমন দেখো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0, একে যদি আমরা সলভ করি তাহলে এক্স এর ভ্যালু পাবো হলো 2 আর 3, আর এক্স এর ভ্যালু 2 আর 3 পাইছো, তার মানে হলো সমীকরণের মূল 2 আর 3। কিন্তু যদি তুমি x মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়াল টু 0 সমীকরণের মূল বের করো বা সলভ করো তাহলে এক্স এর ভ্যালু দুইটা পাবো অবশ্যই, কারণ এক্স এর ঘাত কত? হাইয়েস্ট পাওয়ার 2, হাইয়েস্ট পাওয়ার যেহেতু 2 সুতরাং মান কয়টা পাবা? অবভিয়াসলি দুইটা পাবা, এটা ফর শিওর। কিন্তু ওই দুইটা ভ্যালুই কিন্তু এখানে আসবে হলো 3 আর 3, তার মানে এখানে যে মূল দুইটা পাচ্ছ সেই মূল দুইটা হলো আসলে সেম মূল, বাট মূল কিন্তু দুইটা। এই জিনিসটা বোঝা লাগবে। তাহলে এটা গেল হলো সমীকরণ নিয়ে একটু আলোচনা। এখন আমরা দেখবো যে অভেদ কি। অভেদ জিনিসটা এখন আমাদের বোঝা লাগবে। অভেদ হলো যে, মানে তুমি বলতে পারো যে অভেদ এক প্রকারের সমীকরণই, বাট সমীকরণের যেমন নির্দিষ্ট ভ্যালু থাকতো, তাই না, বা মূল থাকতো, যে একটা দুইটা বা তিনটা মূল থাকতো, অভেদের বেলায় এরকম কোনো মূল থাকবে না, বরং অভেদ সবগুলা ভ্যালুয়ের জন্যই ট্রু হবে। অভেদ কখনোই পার্টিকুলার কিছু ভ্যালুর জন্য ট্রু হবে না। যদি সব সময় ওই সমীকরণটা ট্রু হয়, এক্স এর যে কোনো ভ্যালুর জন্য ওই সমীকরণটা যদি ট্রু হয় তাহলে সেটাকে আমি বলবো হলো অভেদ। যেমন তোমাদেরকে আমি একটা এক্সাম্পল দেই, যে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এটা কি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র না? তাহলে আমি কি লিখতে পারি? এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। এই যে আমি একটা সমীকরণ লিখছি, এটা কিন্তু সমীকরণ, কারণ আমি ইকুয়াল সাইন দিছি, দুই পাশে দুইটা সম্পর্ক দিছি, এই পাশেও বহুপদ আছে, এই পাশেও বহুপদ আছে, সুতরাং এটা একটা সমীকরণ ফর শিওর। কিন্তু মজার বিষয় হলো তুমি এখানে এক্স আর ওয়াই এর ভ্যালু যাই বসাও না কেন এটা সবসময়ের জন্য ট্রু হবে, কখনোই এটা ফলস হবে না। তার মানে এখানে এক্স আর ওয়াই এর আলাদা করে কোনো রুট নাই বা মূল নাই, সুতরাং এটা একটা হয়ে যাবে অভেদ, কারণ এটা সব ভ্যালুর জন্যই ট্রু। যদি এটা অভেদ হয়ে যায় সেক্ষেত্রে আমি অভেদকে ইকুয়াল সাইনের বদলে তিনটা সাইন দিয়ে প্রকাশ করতে পারি। এটা দ্বারা বোঝায় যে এটা একটা অভেদ, মানে এটা সব ভ্যালুর জন্যই ট্রু। বুঝতে পারছো? এই যে তিনটা ইকুয়াল সাইন দিয়ে প্রকাশ করি। আচ্ছা, তাহলে এখানে একটু পড়ি কি কি লেখা আছে। সমান চিহ্নের দুই পক্ষে সমান ঘাত বিশিষ্ট দুইটি বহুপদী থাকে। এখানে কিন্তু অবশ্যই ঘাত সমান হইতে হবে দুই পাশে। এই জিনিসটা খেয়াল করছো কিনা? দুই পক্ষে সমান ঘাত হওয়া লাগবে, অবশ্যই সমান ঘাত বিশিষ্ট। আমার যখন এখানে ছিল, এখানে কিন্তু দুই পক্ষের বহুপদীর চলকের সর্বোচ্চ ঘাত সমান নাও হতে পারে, বাট এখানে অবশ্যই দুই সাইডের চলকের সর্বোচ্চ ঘাত সমান হতে হবে, তা না হলে তো কখনো দুই সাইড ইকুয়াল হবে না। তোমার এক সাইডে মানে সাপোজ লেফট হ্যান্ড সাইডে পাওয়ার হলো 3, রাইট হ্যান্ড সাইডে পাওয়ার হলো 2, তোমার কি মনে হয় কখনো যে লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হবে? কখনোই না। আচ্ছা, চলকের সর্বোচ্চ ঘাতের সংখ্যার চেয়েও অধিক সংখ্যক মানের জন্য অভিব্যক্তি সিদ্ধ হবে। অবশ্যই সর্বোচ্চ ঘাত কত? দেখো এই যে এখানে যে এক্সাম্পলটা দিয়েছে এখানে সর্বোচ্চ ঘাত কত? 2 না? বাট তোমার কি মনে হয় যে এক্স এর দুইটা ভ্যালু আর ওয়াই এর দুইটা ভ্যালুর জন্য এটা ট্রু? মোটেও না। এটা
অনেকগুলো ভ্যালুর জন্য ট্রু, মানে সব ভ্যালুর জন্য এটা ট্রু। সুতরাং এই কথাটা বুঝতে পারছো, তাহলে চলকের সর্বোচ্চ ঘাতের সংখ্যার চেয়েও অধিক সংখ্যক মানের জন্য অভিব্যক্তি সিদ্ধ হবে। সমান চিহ্নের উভয় পক্ষের মধ্যে কোনো ভেদ নাই বলেই অভেদ, মানে দুটো জিনিস আসলে সেম জিনিস, এদের মধ্যে কোনো পার্থক্য নাই, কোনো ভেদ নাই, এজন্যই হলো এটা অভেদ। যেমন এই যে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল টু হলো 4x, এটা কোন সূত্র বলো দেখি? এটা হলো যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু, সরি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু হলো 4ab, ওই সূত্রটাই এখানে, যেখানে বি এর ভ্যালু হলো 1। তাহলে এই সূত্রগুলো যেগুলো আছে, সূত্রগুলোর প্রতিটাই হলো এক একটা করে অভেদ, এটা সকল ভ্যালুর জন্যই ট্রু হবে। এই যে যেমন কথাটা লিখে দিছে এখানে, প্রত্যেক বীজগণিত সূত্র একটি অভেদ, প্রত্যেক বীজগণিত সূত্র একটি অভেদ। যেমন দিয়ে অনেকগুলো দিয়ে দিছে এক্সাম্পল, সকল সমীকরণ অভেদ নয়, এই লাইনটা বোঝা লাগবে। এটা যদি কখনো তোমাদের এক্সপ্লেইন করতে বলে, তোমাদের জন্য কোনো ডাউট না থাকে, ঠিক আছে, যে সকল সমীকরণ কিন্তু অভেদ নয়। যেমন এখানে যে আমি লিখছি, এটা কি অভেদ? এটা তো অভেদ না, এটা তো এক্স এর মাত্র 3টা ভ্যালুর জন্য ট্রু হবে, বাকি একটা ভ্যালুর জন্য ট্রু হবে না, সুতরাং এটা অভেদ না। বাট আমি যদি এটা বলি এটা হলো অভেদ, তাহলে সকল সমীকরণ কি অভেদ হচ্ছে না? কিন্তু এটা যেহেতু একটা অভেদ, এটা কিন্তু একটা সমীকরণ, প্রতিটা অভেদই কিন্তু সমীকরণ। অভেদ হইতে হলে তাকে সমীকরণ হইতে হবে, সমীকরণটা যদি সব ভ্যালুর জন্য ট্রু হয় তাহলে সেটা অভেদ হবে। তাহলে সকল অভেদই সমীকরণ, কিন্তু সকল সমীকরণই অভেদ না, এই জিনিসটা বোঝা লাগবে। অভেদে সমান চিহ্নের পরিবর্তে এখানে লেখা নাই, এটা হলো 3টা চিহ্ন ব্যবহৃত হয়। তবে সকল অভেদই সমীকরণ বলে অভেদের ক্ষেত্রেও সাধারণত সমান চিহ্ন ব্যবহার করা হয়। মানে আমি যদি এটা ইউজ করি অভেদের বেলায় কোনো সমস্যা নেই, কি আমার কাটতে পারবে না। আবার আমি যদি ইকুয়াল সাইন ব্যবহার করি সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই, কারণ অভেদ তো একটা সমীকরণ, তাই না? তো যেহেতু সেটা একটা সমীকরণ, সুতরাং সমীকরণটা আমি ইকুয়াল সাইনও ইউজ করতে পারবো, কোনো সমস্যা নাই। বুঝতে পারছো সমীকরণ আর অভেদের মধ্যে বিষয়গুলো? আচ্ছা, এটা তো গেল। এখানে সমীকরণ আর অভেদের মধ্যে আমি পার্থক্যগুলো একটু টেবিল আকারে দিয়ে দিছি, যেন তোমাদের বুঝতে অনেক সুবিধা হয়। অভেদে কি হয়, দুই পক্ষে দুইটি বহুপদী থাকে। সমীকরণে কি হয়, সমান চিহ্নের দুই পক্ষে দুইটি বহুপদী থাকতে পারে, অথবা রাইট হ্যান্ড সাইড 0 হইতে পারে, কোনো সমস্যা নাই। উভয় পক্ষে বহুপদীর মাত্রা অসমান হইতে পারে, কিন্তু এখানে মাস্ট সমান হইতে হবে, এটা মাস্ট। বুঝতে পারছো? আচ্ছা, চলকের মূল সেটের এটা হলো সকল মানের জন্য ট্রু হবে, আর এটা হলো কয়েকটা মানের, এক বা একাধিক মানের জন্য ট্রু হতে পারে, কয়েকটা মানের জন্য আর কি। চলকের মানের সংখ্যা কি হবে, সর্বাধিক মাত্রা সমান হতে পারে, আর এখানে অসংখ্য মানের জন্য ট্রু হবে। বুঝতে পারছো? সকল বীজগণিতীয় অভেদ সমীকরণ, কিন্তু সকল সমীকরণই অভেদ নয়। বুঝতে পারছো তাহলে পার্থক্যগুলো? এগুলো আসলে বলছি আমি। নিচের সমীকরণগুলির কোনটির ঘাত কত ও মূল কয়টি বের করতে বলছে তোমাকে, ঠিক আছে? চলো আমরা তাহলে বের করে ফেলি, সাদা কলম দিয়ে লিখি। আচ্ছা, তাহলে এটা একটা সলভ করব আর এটা একটা সলভ করব, ঠিক আছে। 3x + 1 = 5, এখানে x এর হাইয়েস্ট পাওয়ার কত? x এর হাইয়েস্ট পাওয়ার তো 1 দেখাই যাচ্ছে, তাই না? সুতরাং ঘাত হয়ে যাবে হলো 1, আর ঘাত যেহেতু 1, তাহলে মূল কয়টা হবে? হাইয়েস্ট পাওয়ার যতটা, মূলও ততটা। মূল কি বের করতে বলছে? মূল বের করতে বলেনি, সুতরাং বের করব না। এখানে দেখো, এখানে y এর হাইয়েস্ট পাওয়ার কত এটা বের করতে হবে। তার আগে আমরা একটা কাজ করি, এটা তো তোমার ভাগ ভাগ ভগ্নাংশ আকারে আছে, দেখতে একটু ঘিজিবিজি লাগতে পারে তোমাদের, তো আমরা এটার লসাগু করে ফেলি। তাহলে নিচে লসাগু কত আসবে? 15, আর এখানে 3 আসবে, তাই না? 15/5 3 × 2y। এই জিনিসগুলো তোমরা বুঝো কি না? বোঝার তো কথা, তাই না? কারণ এগুলো তো আসলে প্রাথমিক পর্যায়ের জিনিস। মাইনাস 3 দিয়ে যদি 15কে ভাগ করি কত হবে? 5, তাই না? 5 × y - 1, এই তো ইকুয়াল টু কত? 3y/2। তাহলে এখানে কত আসলো দেখো, 6y - 5y + 5, মাইনাস মাইনাসে গুণ হয়ে প্লাস হয়ে গেছে, /15 ইকুয়াল টু হলো তোমার 3y/2। তাহলে এখানে কত আসলো? y + 5 / 2, y + 5 / 2 ইকুয়াল টু হলো 3y/2। এখানে আমি ভুলে 2 লিখছি, এটা আসলে হবে 15। আচ্ছা, এখন দেখো এখান থেকে আমি কি লিখতে পারি, যদি আমি আড়াআড়ি গুণ করে দিই, 2y + 10 ইকুয়াল টু হলো 45y হয়ে যাবে।
আচ্ছা, এই পর্যন্ত আসলেই হবে, আমি তো আর ভ্যালু ট্যালু বের করবো না। এখন দেখো এখানে y এর হাইয়েস্ট পাওয়ার কত, y এর হাইয়েস্ট পাওয়ার 1, সুতরাং ঘাত 1, মূল কয়টা, ঘাত যেহেতু একটা, মূল একটা। আচ্ছা, একঘাত সমীকরণের সমাধান। এখন আমরা কি করব, একঘাত সমীকরণ কি জিনিস এটা আমরা চিনে ফেলছি, এখন এই সমীকরণটাকে আমরা সমাধান করব। তো সমাধান করার জন্য আমাকে কিছু কিছু নিয়ম জানা লাগবে, ঠিক আছে? মানে এই জিনিসগুলো সবসময় ট্রু হয়, বা তুমি এগুলোকে বলতে পারো যে এটা হলো তোমার কাইন্ড অফ মূলনীতি টাইপ, যে এই মূলনীতিগুলো মেনে চলে আসলে আমাকে সলভ করতে হবে। আচ্ছা, একটু দাঁড়াও। হ্যাঁ, তাহলে মূলনীতিগুলো কি কি? সমীকরণের উভয় পক্ষে একই সংখ্যা বা রাশি যোগ করলে পক্ষদ্বয় সমান থাকবে। যেহেতু দুটো রাশি আগে থেকেই সমান আছে, তাহলে তাদেরকে যদি আমি যোগ করি তাহলে সেটা সমান থাকবে। যেমন এই যে মনে করো x = a, এটা আগে থেকেই সমান আছে, এখন আমি দুই সাইডে যদি c যোগ করি তাহলে যোগফলটাও সমানই থাকবে, চেঞ্জ হবে না। উভয় পক্ষ থেকে একই সংখ্যা বা রাশি বিয়োগ করলেও পক্ষদ্বয় সমান থাকবে। আগে থেকে x = a ছিল, আচ্ছা এটা z না, এটা x হবে। আগে থেকে x = a ছিল, আমি যদি দুই সাইড থেকে c যেটা ইকুয়াল যদি বিয়োগ করি তাহলে বিয়োগ ফলও দুইটা ইকুয়াল থাকবে। যদি একই সংখ্যা বা রাশি, এখানে কিন্তু আমি c যেটা আছে c সংখ্যাও হইতে পারে রাশিও হইতে পারে, যদি গুণ করি গুণফল সমান থাকবে। দেখো c দিয়ে গুণ দিছি, গুণফল সমানই থাকবে। যদি ভাগ করি, এবং অবশ্যই সেটা কি হইতে হবে, অশূন্য হইতে হবে, ভাগ করলে ভাগফলও সমান থাকবে। এই যে x/c = a/c, বুঝতে পারছো? এই জিনিসগুলোকে ম্যাথমেটিক্যালি এমনি প্রকাশ করতে পারি, আর কিছুই না। আর এগুলো তো বুঝো, তাই না? a = যদি b + c হয়, আমি তো চাইলে bটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসতে পারবো। b যেহেতু রাইট হ্যান্ড সাইডে প্লাস আকারে ছিল, সুতরাং সেটা লেফট হ্যান্ড সাইডে আসলে বিয়োগ হয়ে যাবে, a - b = c হবে। আবার এখানে আমি চাইলে কি করতে পারি, আচ্ছা a + c যদি b হয় তাহলে a = b - c লিখতে পারি, সিটাকে আবার রাইট হ্যান্ড সাইডে নিয়ে যেতে পারি। এই জিনিসগুলোই বলছে। এগুলা কি, এগুলো হলো পক্ষান্তর বিধি হিসেবে পরিচিত। এই যে পক্ষ চেঞ্জ করতেছি, ডান পক্ষকে বাম পক্ষে নিয়ে আসতেছি, বাম পক্ষকে ডান পক্ষে নিয়ে যাচ্ছি, পক্ষান্তর বিধি বা পক্ষান্তর করার নিয়ম। বুঝতে পারছো? তাহলে এই হলো একঘাত সমীকরণের সমাধানের যে মূলনীতিগুলো আছে সেগুলো। আমরা তাহলে চলো ম্যাথ করা শুরু করে দেই, তাই না? আমরা তো ফাইনালি ম্যাথই করবো। ম্যাথে ভালো করার একমাত্র উপায় কি, তোমাদের যত বেশি পারো প্র্যাকটিস করো। প্র্যাকটিস না করলে আসলে ম্যাথে ভালো করার সত্যি কথা বলতে কোনো শর্টকাট নেই। ক্যালকুলেশন ভুল হবে, এই হবে ওই হবে, অনেক কিছুই হবে। তো আমি কনসেপ্টগুলো ক্লিয়ার করে নিলাম, এখন আমরা ম্যাথ সলভ করব। যত বেশি ম্যাথ সলভ করব তত আমরা আগাই যাব। আচ্ছা চলো তাহলে সলভ করি। তাহলে এখানে দেখো আমরা কিছু কাজ করতে পারি। হ্যাঁ, আমরা দেখো 5 আর 7, তাই না? লসাগুগুলোতে দেখো, মানে হরগুলোতে দেখো 7 5 আছে, 5 7 আছে। যেগুলোতে 7 আছে আমরা ওগুলো একদিকে রাখি, 5x/7 প্লাস 2/7, আর যেগুলোর হরে 5 আছে সেগুলোকে আরেক দিকে রাখি, x/5 প্লাস 4/5। এবার আমরা যোগ করে ফেলি, নিচে 7 চলে আসবে, উপরে চলে আসবে হলো 5x + 2। এটা অনেক সহজ ম্যাথ, তাই আমি এগুলো নিয়ে বেশি কথা বলতেছি না। উপরে হলো 5x + 4। এবার কি করব, আমি গুণ দিয়ে দিই, আর গুণ দিয়ে দিই। তাহলে এটা হলো 5 দিয়ে গুণ দিয়ে দিই, তাহলে এটা হয়ে যাবে 25x + 10, আর এটাকে হলো আমরা 7 দিয়ে গুণ দিয়ে দিই, তাহলে এটা হয়ে যাবে 7x + 28। এবার কি করি, তোমার x যেগুলা আছে সেগুলাকে একদিকে নিয়ে আসি, 25x - 7x, এদিকে যেহেতু প্লাস ছিল এদিকে আসলে মাইনাস হয়ে যাবে, = 28, এদিকে গেলে -10 হয়ে যাবে। তাহলে এটা হলো 18x হয়ে যাবে, 25x - 7x 18x, এটাও হয়ে যাবে 18। তাহলে এখান থেকে আমি কি করতে পারি, দেখো দুই সাইডে আমি যদি 18 দিয়ে ভাগ দিয়ে দিই, দুই সাইডে যদি 18 দিয়ে ভাগ দিয়ে দিই তাহলে কি হবে, x এর ভ্যালু আমার চলে আসবে 1। এটাই অ্যান্সার। তাহলে এই ম্যাথটা কি সহজ ছিল নাকি কঠিন ছিল? সহজ ম্যাথ না এটা? কি করছে এখানে, কিছুই করি নাই। 7 যেগুলো ছিল সেগুলোকে একদিকে নিয়ে আসছি, 5 যেগুলো ছিল হরে সেগুলোকে আরেকদিকে নিয়ে গেছি, তারপর যোগ বিয়োগ গুণ ভাগ করছি, পক্ষান্তর করছি, x এর ভ্যালু বের করছি, হয়ে গেছে। তাহলে এটা কিন্তু সহজই, মানে আমার কাছে তো সহজই লাগতেছে। আচ্ছা চলো সামনে আগাই, সমাধান করো। y - 1 × y + 2 = y + 4 × y - 2। তো সমাধান করো মানে কি, সমাধান করো মানেই হলো তোমাকে y এর ভ্যালু বের করতে হবে।
বুঝতে পারছো? তাহলে চলো আমরা এখান থেকে y এর ভ্যালুটা বের করি। তাহলে আমরা গুণ করে দিই, গুণ করে দিলে কি আসবে, y স্কোয়ার প্লাস 2y, গুণ তো করতে পারো আশা করি, y স্কোয়ার প্লাস 2y, আর মাইনাস দিয়ে গুণ দাও এবার, মাইনাস y, মানে আমি প্রথমে এটা গুণ দিলাম, এটা গুণ দিলাম, আর এবার কি করব, আচ্ছা এবার হলো এটা গুণ দিব আর এটা গুণ দিব, -1 দিয়ে y কে গুণ দাও, তাহলে হয়ে যাবে -y, আর -1 দিয়ে 2 কে গুণ দিয়ে দাও, তাহলে হয়ে যাবে -2। সেম এখানেও y দিয়ে এটাকে গুণ দাও, তাহলে হয়ে যাবে y স্কোয়ার -2y, দেন +4 দিয়ে এই দুটাকে গুণ দিয়ে দাও, তাহলে হয়ে যাবে +4y -8, তাই না? এখন দেখো মজার বিষয় হলো আমরা কাটাকাটি করতে পারবো। কি কি কাটাকাটি করতে পারবো, লেফট হ্যান্ড সাইডে y স্কোয়ার আছে, রাইট হ্যান্ড সাইডেও y স্কোয়ার আছে, আমরা কেটে দিতে পারি। বা তুমি বলতে পারো যে এই y স্কোয়ারকে এদিকে নিয়ে আসো, তাহলে y স্কোয়ার মাইনাস y স্কোয়ার 0 হয়ে যাবে। অথবা আমরা ডিরেক্টলি যদি বুঝতে পারো এই জিনিসটা যে দুই পাশে যদি সমান সমান মানে সেম জিনিস যদি যোগ আকারে থাকে আমরা কেটে দিতে পারি, সেম জিনিস যদি বিয়োগ আকারে থাকে আমরা কেটে দিতে পারি। বুঝতে পারছো? কারণ ওর লাগে পক্ষান্তর করলে আলটিমেটলি কাটাকাটি চলেই যাবে, সো আমি একবারই কেটে দিলাম, পক্ষান্তর করে নতুন লাইন লেখার দরকার নেই। 2y মাইনাস y, এটা হলো y মাইনাস 2 ইকুয়াল টু হলো 4y মাইনাস 2y, তাহলে কত হবে 2y মাইনাস 8। বুঝতে পারছো এই জিনিসটা? তাহলে আচ্ছা এখন হলো y গুলোকে আমি x সাইডে রাখবো, আর y যেগুলোতে নাই সেগুলোকে আমি আরেক সাইডে রাখবো। তাহলে -8 কে এদিকে নিয়ে আসো, কি হয়ে যাবে 8 মাইনাস 2, আর এখানে 2y, y কে তুমি ওই সাইডে নিয়ে যাও, তাহলে হয়ে যাবে -y। তাহলে এটা হয়ে গেল কি 6 ইকুয়াল টু y, কিন্তু এমনি রাখবা না, শেষে যাই এটাকে আবার উল্টাই দিবা, তাহলে কি হয়ে যাবে y ইকুয়াল টু 6। এটা হয়ে গেল তোমার অ্যান্সার। বুঝতে পারছো আশা করি ম্যাথটা, তাই না? বুঝা তো উচিত। ম্যাথটা সহজ, জাস্ট গুণ করবা, কেটে দিবা, y এর ভ্যালু বের করবা, সমাধান করো মানে y এর ভ্যালু বের করতে হবে, সহজ ম্যাথ আসলে। আচ্ছা সেম তোমাকে এখন আবার সমাধান করতে বলছে, কিন্তু এখানে একটা কথা বলছে, দেখো সমাধান সেট লেখো। সমাধান সেট লেখো মানে কি, তুমি তো সমাধান যখন করতেছো অবশ্যই এক্স এর কিছু ভ্যালু পাবা, তাই না? সেই এক্স এর যে ভ্যালু পাবা সেটাকে কিন্তু আবার সেট আকারে প্রকাশ করতে হবে, কারণ এখানে বলছে সমাধান সেট লেখো। বুঝতে পারছো? আচ্ছা তাহলে চলো আমরা এটাকে সলভ করি। এটাকে আমরা কিভাবে সলভ করতে পারি, এখানে সলভ করার সহজ উপায় হলো, এখানে দেখো হরে 7x - 1 আছে, আর এখানে হরে 5 আছে, এখানে 15 আছে। তাহলে যেগুলার হরে কোনো চলক নাই সেগুলোকে আমি এক সাইডে রাখি, তাহলে আমার কি হবে, যোগ বিয়োগ করতে সুবিধা হবে, তাই না? এই জিনিসটা কি বুঝতেছো যে কেন আমি হরে কোনো চলক রাখতে যাচ্ছি না? হরে যদি তুমি চলক রাখো তাহলে কিন্তু তোমার যোগ বিয়োগ করতে অনেক ঝামেলা হবে, কারণ তুমি লসাগু বের করতে পারবা না। কিন্তু আমরা যদি যেগুলো ধ্রুবক আছে সেগুলোকে যদি আমরা হরে এক সাইডে নিয়ে আসি, সেক্ষেত্রে কিন্তু যোগ বিয়োগ করা অনেক সহজ হয়ে যাবে, কারণ লসাগু তখন আর কোনো চলক হবে না, লসাগু তখন একটা ধ্রুবক হয়ে যাবে, যার ফলে ক্যালকুলেশন অনেক সহজ হবে। তাহলে আমি এখানে কি করতে পারি, 6x + 1 ডিভাইডেড বাই 15, আর এই 2x - 1 বাই 5 এটাকে আমি বাম পক্ষে নিয়ে চলে আসি। আর তাহলে এখানে যেটা ছিল, যেটা হরে হলো চলক ছিল, সেটাকে আমি ডান পক্ষে নিয়ে যাই, সেটা হয়ে যাবে 2x - 4 ডিভাইডেড বাই 7x - 1। বুঝতে পারছো? এখন তাহলে এই যে 15 আর 5 এদের লসাগু কত, লসাগু হলো 15, তাই না? তো 15 কে 15 দিয়ে ভাগ দিলে তো 1ই হবে, তাহলে এখানে কোনো চেঞ্জ আসবে না, 6x + 1, আর এখানে 15 কে যদি তুমি 5 দিয়ে ভাগ দাও তাহলে কত হবে 3, তার মানে 3 কি হবে, এর সাথে গুণ হবে। তাহলে এখানে মাইনাস আছে, -3 এর সাথে গুণ হয়ে যাবে হলো 6x, তাই না? মাইনাস আছে, মাইনাস আর মাইনাস গুণ হয়ে যাবে কি হবে, প্লাস হয়ে যাবে, আর 3 তো গুণ হবে অবশ্যই, তাহলে সেটা হয়ে যাবে 3 ইকুয়াল টু হলো 2x - 4 ডিভাইডেড বাই 7x - 1। বুঝতে পারছো? তাহলে এখন 6x - 6x 0 হয়ে গেল, 3 + 1 তাহলে কি হয়ে যাচ্ছে 4 বাই 15 ইকুয়াল টু হলো তোমার 2x - 4 ডিভাইডেড বাই 7x - 1। বুঝতে পারছো না? এখন তাহলে আমরা কি করি, একটা জিনিস খেয়াল করো, এখান থেকে কিন্তু আমরা 2 কমন নিতে পারি। 2 যদি কমন নিয়ে নাও তাহলে কি হবে,
4/15, এটা হয়ে যাবে 2 ইন্টু এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই 7x মাইনাস 1। এখন আমি কিন্তু চাইলে এই 2 আর এখানে 4 কেটে দিয়ে এখানে 2 লিখতে পারি। আচ্ছা, এখানে একটা বিষয় খেয়াল করো যে যদি হরে অথবা লবে, মানে এখানকার লব থেকে আমি কাটাকাটি করতে পারি, এখানকার হর থেকে যদি কোনো কিছু কমন যায় সেটা আমি কাটাকাটি করতে পারি। এটা একটা বৈশিষ্ট্য সলভ করার ক্ষেত্রে, বুঝতে পারছো? অথবা তুমি চাইলে এমনটা করতে পারো, মানে যদি উল্টা দিক দিয়ে বা লেন্দি প্রসেস যদি চিন্তা করো যে তুমি উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ দাও। কাটাকাটি করার চিন্তা ভাবনা যদি মানে এই কনসেপ্টে যদি বুঝে না থাকো, তাহলে এটা চিন্তা করো যে তুমি 2 সাইডেই 2 দিয়ে ভাগ দিচ্ছ। 2 সাইডে 2 দিয়ে ভাগ দিলে এই 2 দিয়ে কাটাকাটি চলে যাবে, আর 4কে 2 দিয়ে ভাগ দিলে 2 হবে। তাহলে আশা করি বুঝতে পারতেছো জিনিসটা, তাই না? আচ্ছা, এবার একটু এটাকে ছোট করে নেই। আচ্ছা, ওই ছোট হলো। দাঁড়াও, এটা তো লাভ হইতো না কোনো। দাঁড়াও একটু। আচ্ছা, তাহলে এবার দেখো এটাকে আমরা একটু সলভ করি আরো। দেখা যাচ্ছে তো, তাই না? দেখা তো যাওয়ারই কথা। আচ্ছা, হ্যাঁ, তাহলে এখন আমরা এক্স এর ভ্যালু বের করব। তাহলে এক্স এর ভ্যালু বের করার জন্য কি করতে পারি? এবার আর গুণ দিয়ে দাও। 2 আর 7x গুণ দিলে হয়ে যাবে 14x মাইনাস 2 দিয়ে গুণ দিয়ে দিলে হয়ে যাবে 2 ইকুয়াল টু হবে 15x মাইনাস 30, তাই না? 15 দিয়ে গুণ দিয়ে দিলাম। তাহলে এখন এই 30টাকে এদিকে নিয়ে চলে আসো, 30 মাইনাস 2, আর চলকগুলোকে আরেক দিকে নিয়ে চলে যাও, 15x মাইনাস 14x। তাহলে এটা হয়ে যাবে হলো 28, আর এটা হয়ে যাবে হলো x। অবশ্যই এরপরের লাইনটাতে লিখবা হলো x ইকুয়াল টু 28। এটাই হলো তোমার অ্যান্সার। এটাই অ্যান্সার, বুঝতে পারছো? সরি, আচ্ছা, জিনিসটা তাহলে গেল। এই জিনিসটা কি বোঝা কঠিন হয়েছে? কঠিন তো হওয়ার কথা না, সহজ না? দেখো কি কি করলাম আমরা। প্রথমে যেগুলোর হরে ধ্রুবক আছে সেগুলোকে এক সাইডে নিয়ে আসলাম, আর যেগুলোর হরে চলক আছে সেগুলোকে আরেক সাইডে নিয়ে গেলাম। কেন এই জিনিসটা করছি একটু বলো? এই জিনিসটা এই জন্যই করছি যেন হলো তোমার আমাদের সরি 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 এই জিনিসটা কেন করছি? যেন হলো আমাদের যোগ বিয়োগ করা অনেক সহজ হয়। তোমার যদি লসাগুতে যদি চলক চলে আসে সেক্ষেত্রে কি পরিমাণ কমপ্লেক্স হবে বিষয়টা, জিনিসটা বুঝতে পারতেছো? এমন না যে করা যাবে না, অবশ্যই করা যাবে, বাট সেক্ষেত্রে একটু কমপ্লেক্স হবে। সেজন্য যেগুলার চলক নাই সেগুলোকে এক সাইডে নিয়ে আসি, আর যেগুলো চলক আছে সেগুলোকে আরেক সাইডে নিয়ে যাই। তারপরে আমরা নর্মাল যোগ বিয়োগ করে ফেলি ভগ্নাংশের মতোই, তাহলেই আমার ম্যাথটা হয়ে যাচ্ছে। আচ্ছা, চলো তাহলে তারপরেরটাতে যাই। কি বলছে? সমাধান করো। তাহলে কি করতে হবে? সেম সলভ করি আমরা, সলভ করলেই হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে কোনো কিছু করা যায় না, আমরা ডিরেক্টলি তাহলে এটা করব, ঠিক আছে? তাহলে এই দুটার আমরা কি করে নিই? লসাগু নিয়ে নেই, এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4, আর উপরে কি হবে? এক্স মাইনাস 4 প্লাস এক্স মাইনাস 3 ইকুয়াল টু হলো নিচে কি আসবে? এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 5। তাহলে আমরা এখন আচ্ছা আচ্ছা সরি 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 এটা কি করছি? এক্স মাইনাস, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখানে কি আসবে? এক্স মাইনাস 5 প্লাস এক্স মাইনাস 2। এই জিনিসটা বুঝছো না? আমরা প্রথমে লসাগু নিয়ে নিলাম, এক্স মাইনাস 3 আর এক্স মাইনাস 4 এর লসাগু। এদের লসাগু কি হবে? যেহেতু চলক তাহলে আমি জানি না যে কত হবে, আমরা দুইটাকেই গুণ দিয়ে দিই, দুইটার গুণফলে আমরা লসাগু ধরে নিই। তাহলে যেহেতু এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4 লসাগু, তাহলে হলো
x-3 এটা তো ভাগ চলে যাবে তাই না, x-3 তো ভাগ চলে যায়, তাহলে এখানে 1 * x-4 লিখে ফেলছি। আর x-4 কে দিয়ে যদি তুমি এটা ভাগ দাও তাহলে কি বাকি থাকবে, x-3 বাকি থাকবে, সেই x-3 আমরা এখানে লিখে ফেলছি। এটা গেল লেফট হ্যান্ড সাইডের কাহিনী। এখন যদি রাইট হ্যান্ড সাইডে দেখি x-2 আর x-5 হরে আছে, তাহলে এই দুটোকে আমরা কি করব, লসাগু করে ফেলবো। লসাগু কি হবে, দুইটার গুণফল তাই না। তো দুইটার গুণফল যেহেতু x-2 * x-5, এটাকে যখন তুমি x-2 দিয়ে ভাগ দিবা তাহলে শুধু বাকি থাকবে x-5। x-5 এর সাথে 1 গুণ হয়ে x-5 থাকবে। আর যখন এটার ক্ষেত্রে যাবা তখন x-5 নাই হয়ে যাবে, আর x-2 1 এর সাথে গুণ হয়ে যায় x-2 হবে। আচ্ছা, তারপরে দেখো কি করতে পারি আমরা, x + x কত হয়ে যাবে, 2x, -4 - 3 কত হয়ে যাবে, -7, আর নিচে কি আসবে, x-3 * x-4 তাই না। তাহলে এখানে আসবে হলো x-3 * x-4। আচ্ছা, দেন এখানে কি আসবে দেখো, x + x 2x, এখানে আসবে -7 / x-2 * x-5। এখানে এসে একটা অনেক বড় একটা পয়েন্ট আছে, যে এরপরে তুমি কি করবা, অনেকেই চাইবা যে আমি এটা কেটে ফেলবো, এই x-3 আর 2x-7 আর 2x-7 কেটে ফেলবো তাই না। যেহেতু আমরা কাটাকাটি করতে পারি, এই পাশে যদি 2 থাকতো আর এখানে যদি 2 থাকতো, আমি দুইটাকেই 2 দিয়ে ভাগ দিয়ে কেটে ফেলতে পারতাম। তাহলে এখানেও সেম, আমি 2x-7 দিয়ে দুই সাইডে ভাগ করে দেই না, ভাগ করে দিলে তো কি হবে, কাটাকাটি হয়ে যাবে তাই না। অনেকেই এটা করতে চাইবা, বাট এই জিনিসটা করা যাবে না। কেন করা যাবে না, আমি তোমাকে একটু পরে এক্সপ্লেন করতেছি যে এই জিনিসটা কেন করা যাবে না। তাহলে কি করব আমরা, এখানে আমরা আড়াআড়ি গুণ দিয়ে দিই, তারপর তোমাকে দেখাচ্ছি এটা কেন করা যাবে না। তাহলে হলো 2x - 7 ইন্টু আড়াআড়ি যদি গুণ দিয়ে দাও তাহলে এটা হয়ে যাবে x-2 ইন্টু x-5 ইকুয়াল টু হলো 2x-7 ইন্টু এটা কত, x-3 ইন্টু x-4, x-3 ইন্টু x-4, বুঝতে পারছো। দেন আমি কি করি, আচ্ছা এখানে দেখো যে এখানে এখন দুই সাইডে 2x-7 আছে, 2x-7 আছে, আমি দুই সাইডে কাটাকাটি করতে পারি কিনা, এখন তোমাদেরকে একটু আমি জিনিসটা এক্সপ্লেইন করি। দেখো আমি কি জানি, 3 আর 5 না, সাপোজ মনে করো যে আমি কি জানি বলো দেখি, 0 = 0 তাই না, এটা তো সবসময় ট্রু হবে, সবসময় ট্রু না। তাহলে আমি যদি এখন বলি যে 3 * 0 = 5 * 0, এটা কি ট্রু কিনা, অবশ্যই এটা ট্রু, কারণ 3 * 0 তো 0 আর 5 * 0 তো 0 তাই না, অবশ্যই এটা ট্রু। তাহলে এখন আমি এই জিনিসটা করতে পারি কিনা, যে আমি দুই সাইড থেকে 0 আর 0 কেটে দিলাম, তাহলে কি থাকবে আমার 3 আর 5, তাহলে এটা কি ট্রু, মোটেও না, এটা তো ট্রু না, 3 আর 5 তো ইকুয়াল না। তাহলে ঝামেলা কোথায় হয়েছে, ঝামেলা হয়েছে যে এখানে আমি দুই সাইড থেকে 0 কাটে ফেলছি, দুই সাইড থেকে 0 কাটা যায় না, ঠিক আছে, দুই সাইড থেকে 0 কাটা যায় না। অথবা এটাকে যদি তোমরা একটু অন্যভাবে চিন্তা করো, যে এই 0 আমি কেন কাটছি, কারণ দুইটাকে হলো আমি 0 দিয়ে ভাগ দিচ্ছি তাই না, দুইটাকে 0 দিয়ে ভাগ দিচ্ছি দেখি তো 0 0 নাই হয়ে গেছে। বাট আমাকে বলো যে কোন সংখ্যাকে আসলে 0 দিয়ে ভাগ দেওয়া যায় কিনা, কোন সংখ্যাকে কিন্তু 0 দিয়ে ভাগ দেওয়া যায় না, এটাকে কিন্তু ভাগের লিমিটেশন আছে, ভাগ দেওয়া যায় না 0 দিয়ে। তাহলে যেহেতু 0 দিয়ে ভাগ দেওয়া যায় না, সুতরাং আমি এই 0 0 কাটতে পারবো না, তাহলে আমার অনেক বড় ঝামেলা তৈরি হয়ে যাবে যদি আমি কেটে ফেলি। সেম এখানে যে আমি 2x-7 আর 2x-7 কাটতে চাচ্ছি, আমি কি জানি যে 2x-7 আসলে 0 কিনা, এমন তো হইতেও পারে যে 2x-7 0 এর সমান। যদি আমাকে আগে থেকে বলে দিয়ে থাকে যে 2x-7 0 এর সমান না, শুধু সেক্ষেত্রে আমি এই 2x-7 আর 2x-7 কেটে ফেলতে পারি, আদারওয়াইজ আমি এটাকে কাটতে পারবো না। বুঝতে পারছো কেন তাহলে বলতেছি যে এটা কাটা যাবে না। আচ্ছা, তারপর দেখো আচ্ছা, তারপরে দেখো আরেকটু সলভ করি। তাহলে কি করতে হবে এখানে, এখন এখানে আমরা এক কাজ করি, রাইট হ্যান্ড সাইডে যেটা আসছে সেটাকে আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে চলে আসি। 2x - 7 তোমরা দেখতে পাচ্ছ তো তাই না, মানে আমি আসলে এটাকে শর্ট করে ফেললাম, তো তোমরা দেখতে পাওয়া উচিত আসলে। x-2 ইন্টু x-5 থাকলো, এই যে এই পুরো টার্মটা এটা মিলে কিন্তু একটা পদ তাই না, বা রাইট হ্যান্ড সাইড তুমি বলতে পারো, গুণ আকারে আছে তিনটাই, ওই তিনটাকে আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে চলে আসলাম।
তাহলে 2x মাইনাস 7 ইন্টু এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4 ইকুয়াল টু হলো 0। বুঝতে পারছো? আচ্ছা, এখন আমি এই 2x মাইনাস 7 আর এখানে 2x মাইনাস 7 এই জিনিসটাকে আমি কমন নিয়ে নিই। এখানেও দেখো 2x মাইনাস 7 আছে, এখানেও 2x মাইনাস 7 আছে, আমি কমন নিয়ে নিই। তাহলে 2x মাইনাস 7 যদি কমন নিয়ে নিই তাহলে এখানে থাকবে কি x মাইনাস 2 x মাইনাস 5 মাইনাস x মাইনাস 3 ইন্টু x মাইনাস 4 ইকুয়াল টু হলো 0। বুঝতে পারছো? এরপরে কি করব, আমার যদি কখনো এমন হয় যে a ইন্টু বি ইকুয়াল টু হলো 0, যদি কখনো এরকম চলে আসে যে a ইন্টু বি ইকুয়াল টু 0, তাহলে অবশ্যই either a ইকুয়াল টু 0, সরি either মানে হয় a ইকুয়াল টু 0 অথবা b ইকুয়াল টু 0, যে কোনো একটাকে 0 হওয়াই লাগবে। 0 না হইলে এই জিনিসটা কখনো পসিবলই না যে a ইন্টু বি 0 হবে। মানে দুইটা নন জিরো নাম্বারের গুণফল কখনোই 0 হয় না, আনলেস তাদের যে কোনো একটা না 0 হচ্ছে। বুঝতে পারছো? যে কোনো একটাকে অবশ্যই 0 হওয়া লাগবেই, মাস্ট। তো এখানে অবশ্যই a 0 না হয় b 0। তাহলে সেম ভাবে আমি দেখতেছি কি এইটা আর এইটার গুণফল 0, তার মানে হয় এটা 0 না হয় এটা 0, কোন একটা 0 কে হওয়াই লাগবে, কোন একটাকে 0 হওয়াই লাগবে। বুঝতে পারছো? তাহলে আমি প্রথমে ধরে নেই যে 2x 7 0। তাহলে আমি কি লিখবো যে 2x 7 0। তাহলে এখান থেকে যদি আমি সলভ করি তাহলে কি পেয়ে যাব, এখান থেকে আমি পেয়ে যাব হলো 2x 7। এখান থেকে আমি বলতে পারি যে x 7/2। অথবা দিয়ে আরেকটু তোমাকে ম্যাথ করতে হবে। আচ্ছা, কি করতে হবে দেখো, তুমি এখানে লিখবা যে অথবা, মানে আমি তো শিওর না যে কোনটা 0, তাই না? যে কোনো একটা 0 হবে। তাহলে অথবা এই যে এটা 0, x minus 2 into x minus 5 minus x minus 3 into x minus 4 equal to 0। তাহলে x minus 2 into x minus 5 মাইনাস ছিল না, মাইনাস x minus 3 into x minus 4 equal to 0। যে কোনো একটা 0 হওয়াই লাগবে। বুঝতে পারছো এই জিনিসটা? এই কনসেপ্টটা কিন্তু বোঝা লাগবে। ফার্স্ট অফ অল, কেন আমি 2x minus 5 2x minus 7 2x minus 7 কাটতে পারবো না? সেকেন্ড অফ অল, যদি a into b equal to 0 হয় তাহলে হয় a equal to 0 না হয় b equal to 0, যে কোনো একটা ট্রু হওয়াই লাগবে। আচ্ছা, তাহলে এখন আমি গুণ দিয়ে দেই। তাহলে x স্কয়ার মাইনাস 2x মাইনাস 5x প্লাস 10, মানে গুণ দিয়ে দিচ্ছি, ঠিক আছে, বাংলা একেবারে, মাইনাস x স্কয়ার প্লাস 3x প্লাস 4x, ঠিক আছে না? তারপর হলো মাইনাস 12 ইকুয়াল টু 0। আচ্ছা, এখন দেখো মজার বিষয়, এখানে তুমি কাটাকাটি করতে পারো অবশ্যই। কি কি কাটাকাটি করতে পারো? এক্স স্কয়ার কাটাকাটি চলে যাবে। আর তারপরে দেখো মাইনাস 2x মাইনাস 5x, তাহলে হলো মাইনাস 7x প্লাস 10 আর মাইনাস 12, তাহলে কত হলো মাইনাস 2 প্লাস 3x প্লাস 4x, তাহলে প্লাস 7x ইকুয়াল টু 0। 7x মাইনাস 7x, এটা কি হয়ে যাচ্ছে, কাটাকাটি চলে যাচ্ছে না? তাহলে মাইনাস 2 ইকুয়াল টু 0। এটা কি কখনো সম্ভব? এটা কখনোই সম্ভব না। এখানে কি লিখবা? যা কখনোই সম্ভব নয়, যা সম্ভব নয়। তাহলে সম্ভব কোনটা? সম্ভব হলো এই যে এটা। সুতরাং এটাই আমার অ্যান্সার। বুঝতে পারছো? তাহলে তুমি যদি এখানে কেটে দিতা 2x 7 আর 2x 7 কে, তাহলে তো কিন্তু বিশাল ঝামেলা হয়ে যেত। এই জিনিসটা খুব ভালো মতো বুঝে নাও যে কখন আমরা দুই সাইড থেকে একটা সংখ্যাকে কেটে দিতে পারবো, যখন সেটা 0 হবে না, এটা আমার জানা থাকবে। যদি 0 হয় তাহলে আমি দুই সাইড থেকে সেটাকে কাটতে পারবো না। ভালো মতো বুঝে নাও এটা। বুঝতে পারছো? আচ্ছা, চলো তাহলে সামনে আগাই। তারপরে ম্যাথে কি দিচ্ছে দেখি একটু। root over 5 plus 1 into x plus 4 equal to 4 root 5 হলে দেখাও যে x, মানে x এর ভ্যালু বের করতে হবে আর কি। বুঝতে পারছো? এটাই ঘুরে ফিরে আবার সেম, যে x এর ভ্যালু বের করো বা সমাধান করো, একই জিনিস। তাহলে root over 5 plus 1 into x equal to কি হবে বলো দেখি? 4 root 5
-4, তাই না? তাহলে x = কি হয়ে যাবে? এখানে দেখো আমি 4 কমন নিয়ে নিতে পারি। 4 কমন নিলে কি আসবে? √5 - 1 ডিভাইডেড বাই √5 + 1। তাহলে এটাই কিন্তু অ্যান্সার। মানে তোমার যদি কোনো কিছু বলার না থাকতো, তুমি যদি এটা অ্যান্সার রেখে দিতা, কোনো সমস্যা নাই। কিন্তু বলছে যে x এর ভ্যালু এটা দেখাইতে হবে, 6 - 2√5। তুমি এটা রেখে দিলে হবে না, x এর ভ্যালু এটা দেখাইতে হবে। তোমাকে যদি বলতো x এর ভ্যালু বের করো, তাহলে তুমি যদি এটা রেখে দিতা, তোমার অ্যান্সার কিন্তু হয়ে যেত। কিন্তু যখন বলে দিছে যে x এর এই ভ্যালুটাই দেখাইতে হবে, তখন তোমাকে এই অ্যান্সার যদি রেখে দাও, তোমাকে কেটে দিবে, 0 দিয়ে দিবে। তাহলে ওটা আনবো কেমনে? দেখো ওটাতে কিন্তু লবে কোনো কিছু নাই। লবে কি কিছু আছে? লবে কিছু নাই। তার মানে এখানেও আমার লবে কিছু রাখা যাবে না। হরে এখানে হরে কিছু নাই, সুতরাং এখানেও আমার হরে কিছু রাখা যাবে না। তো হরে যদি কিছু না রাখতে চাও, বা এটা আসলে জেনারেল একটা ফরম্যাট, যে আমরা যখন রুট ওয়ালা কোনো সংখ্যা চলে আসে, আসলে আমরা সাধারণত হরে কোনো রুট রাখি না। হরের রুট রাখলে এটা একটু দেখতে একটু বিশ্রী দেখায়, সেজন্য আমরা হরে কোনো রুট রাখি না। তো হর থেকে তাহলে কি করতে হবে? রুট সরাইতে হবে। তার মানে এই যে হর থেকে রুট সরাইতে হবে। এখন হর থেকে রুট সরানোর উপায় কি? হর থেকে রুট সরানোর উপায় হলো এর অনুবন্ধী দ্বারা উভয় পক্ষকে, হর এবং লবকে গুণ দেওয়া। যদি তুমি এর অনুবন্ধী দ্বারা হর এবং লব উভয়কে গুণ দাও, তাহলে হর থেকে রুটটা সরে যাবে। কিভাবে সরে যাবে একটু পরে দেখবো, বাট তার আগে বুঝে নেই যে অনুবন্ধী কি। বুঝতে পারছো? তাহলে অনুবন্ধী কি এটা বুঝতে হবে, তাই না? অনুবন্ধী হলো, সাপোজ a + b একটা রাশি আছে, a + b, এর অনুবন্ধী হয়ে যাবে হলো a - b। এটাই অনুবন্ধী। বুঝতে পারছো? তাহলে এখানে দেখো √5 + 1 আছে। আমি এক কাজ করি, কি করব? উপরেও √5 - 1 দিয়ে গুণ দিয়ে দিব, নিচেও √5 - 1 দিয়ে গুণ দিয়ে দেব। আমি যেহেতু উপরে নিচে একই সংখ্যা দিয়ে গুণ দিচ্ছি, সুতরাং আমার ভগ্নাংশের ভ্যালু এর কোনো চেঞ্জ আসবে না। বুঝতে পারছো? আচ্ছা, এখন তাহলে আমরা কি করি? মান নির্ণয় করি। তাহলে দেখো এটা কি হয়ে গেছে? a + b * a - b না? √5 কে a ধরো আর 1 কে b ধরো, a + b * a - b। তাহলে a + b * a - b সূত্র জানা আছে আমাদের। কি সূত্র? a + b * a - b হলো a² - b²। তাহলে a² - b² করলে কি হবে বলো দেখি? √5 স্কয়ার - 1 স্কয়ার, তাই না? আর উপরে কি আসবে দেখো? √5 - 1 * √5 - 1, তাহলে হয়ে যাবে হলো 4 √5 - 1 হোল স্কয়ার হয়ে যাবে, তাই না? আচ্ছা, এখন দেখো তাহলে 4 a - b হোল স্কয়ার, এটাকে কি লিখতে পারি? আচ্ছা, এটাকে একটু ছোট করে ফেলি। আচ্ছা দেখো, তাহলে কি হবে? a - b হোল স্কয়ার। তাহলে a - b হোল স্কয়ারের জন্য আমরা কি লিখতে পারি? এখানে a স্কয়ার, তাহলে √5 স্কয়ার - 2ab, তাই না? তাহলে হয়ে যাবে 2√5 + b স্কয়ার, তার মানে 1 স্কয়ার, ডিভাইডেড বাই √5 স্কয়ার মানে কি? 5 - 1, তাই না? এটাই তো চলে আসলো। এখন দেখো এটাকে যদি আমরা আরো ভাঙাই, তাহলে লিখবো হলো 4 × 5 - 2√5 + 1 ডিভাইডেড বাই হলো 5 - 1 4। তাহলে এই 4 আর এই 4, সরি, 4 আর 4 কাটাকাটি চলে যাচ্ছে, তাই না? তাহলে 5 আর 1 যোগ করলে কত হয়ে যাচ্ছে? 6, আর -2√5 তো ছিলই। দেখো x এর ভ্যালু কিন্তু এটা কিন্তু আমাকে প্রমাণ করতে বলছে, সুতরাং আমার অ্যান্সার হয়ে গেছে। বুঝতে পারছি জিনিসটা? আশা করি এটাই আমার অ্যান্সার। ঠিক আছে? আচ্ছা, চলো তাহলে পরের ম্যাথটা দেখি। পরের ম্যাথে কি বলছে? আচ্ছা সরি, আমরা আমাদের ক্লাসের মিডল পর্যায়ে চলে আসছি। তো ক্লাসের মিডল পার্টে আমরা সবসময় একটা মোটিভেশনাল সেশন রাখি, যেন তোমাদের আসলে একঘেয়েমি না আসে। তো আজকের জন্য আমি যে কোডটা সিলেক্ট করছি সেটা হলো, ইন অর্ডার টু সাকসিড উই মাস্ট ফার্স্ট বিলিভ দেন উই ক্যান। তো এটা আসলে দেনটা ই হবে, দেন ইউ ক্যান, মানে আমি
যদি আসলেই সফলতা লাভ করতে চাই, তোমাকে প্রথমে বিশ্বাস করতে হবে যে হ্যাঁ আসলেই তুমি সফল হতে পারবা। তুমি যদি নিজের মধ্যে যদি তোমার কনফিডেন্স না থাকে, তোর নিজের মধ্যে যদি একটা এরকম মনোভাব চলে আসে যে আমি এটা আসলে পারবো কি পারবো না, আমার দ্বারা কি এটা সম্ভব, যদি এরকম মনোভাব কখনো চলে আসে, তার মানে তুমি এটা পারবা না ফর শিওর। তোমার কনফিডেন্স হতে হবে 100%। তুমি নিজে এতটা ডিটারমাইন্ড থাকবা যে হ্যাঁ আমি এটা পারবো, এর জন্য যা করা লাগে আমি করবো, এর জন্য যতটা হার্ডওয়ার্ক করা লাগে, যতটা স্যাক্রিফাইস করা লাগে আমি করবো, সমস্যা নাই, বাট এই জিনিসটা আমার লাগবে। তুমি যদি এই মনোভাব নিয়ে আসতে পারো যে এটা আমার দ্বারা সম্ভব, আমি এটা করবোই যেমনিই হোক, তাহলে দেখবা যে তুমি অনেক স্টেজ আগায় চলে গেছো। বুঝতে পারছো? হ্যাঁ, এরকম কখনো হইতে পারে যে তুমি 100% তোমার ইফোর্ট দিছো, বাট স্টিল তুমি সেই জিনিসটা পাওনি, এরকম কেস থাকে কিছু কিছু, বাট সেটা আসলে খুবই সামান্য কেস, সেগুলো আসলে অনেকটা ভাগ্যের বিষয় থাকে অবশ্যই। বাট এরকমটা কখনোই হবে না যে তুমি একটা জিনিসের যোগ্য না, তুমি পড়ালেখা করতেছো না, বাট স্টিল তুমি চিন্তা ভাবনা করতেছো যে আমি বুয়েটে চান্স পাবো, আমি ডিএমসি তে চান্স পাবো। এই জিনিসটা তো আসলে হবে না কখনো। আল্লাহ তাআলা কি কারোর সাথে অবিচার করবেন? কখনোই না। আল্লাহ তাআলা যার যেটা যোগ্য তাকে সেটাই দিবেন। তো সেজন্য তুমি প্রথমে তোমার নিজেকে বিশ্বাস করো যে হ্যাঁ এই জিনিসটা আমি পারবো, এটা আমার দ্বারা সম্ভব, দেন সেটা অনুযায়ী তোমার যা যা করা লাগে সব করো। তুমি যখন তোমার রোড ম্যাপটা ক্লিয়ার রাখবা, তুমি যখন এফোর্ট দিবা, তখন একটা অন্যরকমের কনফিডেন্স কাজ করবে, যেটা দেখা যাবে যে তুমি আসলেই সাকসেসের অনেক কাছে পৌঁছায় যাবা। বুঝতে পারছো? বাট তাছাড়া এটা কখনোই সম্ভব না। যদি তুমি নিজে থেকে বিলিভ না করো, অন্য কেউ তোমাকে বিলিভ করবে না। যদি তুমি নিজেকে বিলিভ করো, তাহলে এই বিলিভটা দেখবা একটা পজিটিভ স্ট্রেংথের মতো সবার মধ্যে ছড়াই পড়তেছে। সবাই হয়তো ভাববে যে হ্যাঁ এই ছেলেটা তো পরিশ্রম করে, সুতরাং চান্স পাবে। বুঝতে পারছো? তাহলে তোমাকে আগে নিজেকে বিলিভ করতে হবে, দেন সেই হিসাবে কাজ করতে হবে। আচ্ছা, এখন দেখবো হলো আমরা একঘাত সমীকরণের ব্যবহার। আমরা এতক্ষণ ধরে যা যা ম্যাথ সলভ করছি সবগুলোতে ডিরেক্টলি বলে দিছে যে এক্স এর সমাধান বের করো, এক্স এর ভ্যালু বের করো, মূল বের করো, তাই না? বাট এখন আমরা দেখব যে আমাদের বাস্তব লাইফে কিছু কিছু সমস্যা থাকবে যেখানে আমাকে চলক ধরে নিয়ে ওই বাস্তব লাইফের সমস্যাটাকে সমাধান করতে হবে। এটাই হলো তোমার একঘাত সমীকরণের ব্যবহার। চলো তাহলে এরকম কিছু ম্যাথ দেখে নিই, তাহলে বুঝতে পারবা কি কি ম্যাথ আছে। দেখো, বলছে হলো দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা দুই বেশি। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 6 কম হবে, সংখ্যাটি নির্ণয় করো। আচ্ছা, তাহলে এই জিনিসটা কেমনে করব ম্যাথটা? আমাকে প্রথমেই বলে দিচ্ছে যে সংখ্যাটা কয় অঙ্ক বিশিষ্ট, খেয়াল করো। আচ্ছা, একটু স্পিডটা বাড়াই নি। দেখো, প্রথমেই বলছে যে সংখ্যাটা হলো দুই অঙ্ক বিশিষ্ট। তো সংখ্যাটা যেহেতু দুই অঙ্ক বিশিষ্ট, তাহলে আমি ধরে নিই যে সংখ্যাটা হলো এরকম কিছুটা, যে এক্স আর ওয়াই মানে 12 মনে করো, তাই না? তো 12 কি, এক্স ওয়ান একটা ডিজিট, টু একটা ডিজিট। তো আমি ধরে নিলাম যে একটা ডিজিট হলো এক্স আর আরেকটা ডিজিট হলো ওয়াই, তাহলে সংখ্যাটা কি হবে, এক্স ওয়াই না? এখন একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অপেক্ষা দুই বেশি, তাহলে একক স্থানীয় অঙ্ক কোনটা, ওয়াই না? ওয়াই হলো এক্স এর থেকে দুই বেশি, তাহলে ওয়াই ইকুয়াল টু হলো এক্স প্লাস টি, এক্স প্লাস টু। এটা হলো এই যে এই লাইন থেকে পাইলাম একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অপেক্ষা দুই বেশি। তাহলে আমি একক স্থানীয় যে ডিজিটটা আছে সেটা কি এক্স প্লাস টু না? আর দশক স্থানীয় যে ডিজিটটা আছে সেটা কি এক্স না? তাহলে তোমার কি মনে আছে যে সাপোজ আমি বললাম যে একক স্থানীয় ডিজিটটা হলো 4 আর দশক স্থানীয় ডিজিটটা হলো তোমার 5, তুমি নাম্বারটা কেমনে পাবা বলো দেখি? তুমি নাম্বারটা এমনি পাবা না যে 5 ইন্টু 10 প্লাস 4 ইন্টু 1 ইকুয়াল টু হলো 54। আমি যদি বলতাম যে হাজারের ডিজিটটা হলো 3, তাহলে তুমি কি করতা? 3 ইন্টু 1000 প্লাস এটা করতা, তাই না? মানে কিছুটা ওই যে তোমাদের মনে আছে কিনা স্থানীয় মানের মতো, যে 2 4 3 5, এটা কেমনে আমরা ভ্যালু বের করতাম? এমনি ভ্যালু বের করতাম না, 5 ইন্টু 1 ইকুয়াল টু 5, 3 ইন্টু 10 ইকুয়াল টু হলো 30, দেন হলো তোমার 4 ইন্টু 10 সরি 100 ইকুয়াল টু হলো 400, দেন হলো 2 ইন্টু 1000 ইকুয়াল টু 2000। দেন আমরা কি করতাম, এই সবগুলোকে যোগ করতাম, যোগ করলে কিন্তু আমি ডিজিট মানে সংখ্যাটা পেয়ে যেতাম 2 4 3 5, তাই না? এমনি তো করছি সবগুলা, এমনি করছি না? হ্যাঁ, এমনিই আসলে করতে হয়। তাহলে এখানে কি করব,
তাহলে এখানে আমরা এই যে এক্স ওয়াই যে পাইলাম, মানে আমি তো এখন একক স্থানীয় অঙ্ক আর দশক স্থানীয় অঙ্কটা পেয়ে গেছি। তাহলে আমার ডিজিটটা বা সংখ্যাটা কি হবে বলো দেখি। ডিজিট পাইছি, একক স্থানীয় হলো এক্স প্লাস টু আর দশক স্থানীয় হলো এক্স। তাহলে সংখ্যাটি কি হবে বলো দেখি। সংখ্যাটি হবে দশক স্থানীয় যেটা এক্স, সেটা হলো এক্স ইন্টু 10 প্লাস একক স্থানীয় যেটা সেটা হলো এক্স প্লাস টু, এর সাথে 1 গুণ হবে, সুতরাং আমি আর 1 গুণ দিলাম না। তাহলে এটা হয়ে যাবে হলো 11x প্লাস টু, তাই না? আচ্ছা, এটা হলো স্থান পরিবর্তন করার আগে। এখন আমি মনে করো স্থান পরিবর্তন করতেছি, তাহলে কি হবে? আচ্ছা দেখি, এটা তো ছোট করে ফেলতে হবে। আচ্ছা, তাহলে এখন মনে করো যে স্থান পরিবর্তন করার পর, স্থান পরিবর্তনের পর কি হবে? স্থান পরিবর্তনের পর এক্স প্লাস টু যেটা, এক্স প্লাস টু হলো চলে যাবে দশক স্থানে, দশক স্থানে, আর এক্স চলে যাবে হলো একক স্থানে, তাই না? কারণ তাদের মধ্যে তো ডিজিটগুলো ইন্টারচেঞ্জ হয়েছে। তাহলে সেক্ষেত্রে সংখ্যাটা কি হবে? সংখ্যাটা হবে দশক স্থানের সাথে 10 গুণ হবে, তাই না? তাহলে 10 ইন্টু এক্স প্লাস টু প্লাস একক স্থান যেটা সেটা হলো এক্স, এর সাথে 1 গুণ হবে, কিছু লিখলাম না। তাহলে 10x প্লাস 20 প্লাস এক্স, তাহলে কত হলো? 11x প্লাস 20। এখন কি বলতেছে দেখো, বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে, এখানে দেখো বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 6 কম হবে। তাহলে আমি ইন্টারচেঞ্জ করার পরে কি পাইছি? 11x প্লাস 20 পাইছি, তাই না? এই 11x প্লাস 20 কি হবে? প্রদত্ত সংখ্যার, প্রদত্ত সংখ্যা কোনটা? প্রদত্ত সংখ্যা হলো তোমার এই যে 11x প্লাস টু। এই 11x প্লাস টু এর দ্বিগুণ অপেক্ষা 6 কম হবে। এই যে দেখো, প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 6 কম হবে। তাহলে প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা 6 কম করি। কি বললো? যে 11x প্লাস 20, আমি যে নাম্বারটা পাইলাম এই নাম্বারটা হবে কত? প্রদত্ত সংখ্যার দ্বিগুণ। তাহলে 2 ইন্টু 11x প্লাস টু, দ্বিগুণ, দ্বিগুণ অপেক্ষা আবার কি 6 কম। বুঝতে পারছো পুরো জিনিসটা? মানে তাদের একক আর দশক স্থানে যে ডিজিটগুলো আছে, ডিজিটগুলো চেঞ্জ করার পরে আমি পেয়েছি 11x প্লাস 20। আর প্রদত্ত সংখ্যা কোনটা? প্রদত্ত সংখ্যা হলো 11x প্লাস টু। ডিজিটগুলো চেঞ্জ করার পরে আমি যে ভ্যালুটা পাইলাম 11x প্লাস 20, সেটা হবে আগের যে প্রদত্ত সংখ্যা আছে প্রদত্ত সংখ্যার দ্বিগুণ 11x প্লাস টু ইন্টু টু, এর থেকে আবার 6 কম। সেজন্য আমি কি করলাম? -6 করে ফেললাম। বুঝতে পারছো? তাহলে এই হলো আমার ফাইনালি সম্পর্কটা আমার দাঁড় হয়ে গেছে। এখন সম্পর্কটা যদি দাঁড় হয়ে যায় তাহলে এখান থেকে আমি কি করব? ভ্যালু বের করব, তাই না? তাহলে চলো ভ্যালু বের করি। আচ্ছা দাঁড়াও, এখানে কি কপি করা যায় না? সরি, কপি করা গেলে ভালো হতো। আচ্ছা বাদ দাও, তাহলে এটাকে এখন আমরা সলভ করব, তাই না? তাহলে এটাকে সলভ করার জন্য কি করব? দাঁড়াও, হুম, আরে আল্লাহ। আচ্ছা দেখি, না এমনি তো হচ্ছে না আসলে।
কি করা যায়? তাহলে চলো এটাকে লিখে ফেলি। কি হবে? 11x প্লাস 20 ইকুয়াল টু হলো 2 ইন্টু 11x প্লাস 2 মাইনাস 6। এই জিনিসটা আসলে আমি এখান থেকে পাইছি, তাই না? তাহলে চলো এখন এটাকে আমরা সলভ করি। এটা মিশাই দিলাম, সলভ করি। তাহলে 11x প্লাস 20, এটা গুণ করলে হয়ে যাবে 22x প্লাস 4 মাইনাস 6। তাহলে 22x আর 11x কে দিকে পাঠিয়ে দাও, 22x মাইনাস 11x ইকুয়াল টু 20। এখানে দেখো 4 মাইনাস 6, মাইনাস 2 চলে আসবে, এদিকে আসলে হয়ে যাবে প্লাস 2। তাহলে 22x মাইনাস 11x মানে 11x ইকুয়াল টু হলো 22। তাহলে x কত? x এর ভ্যালু হলো 2। তাহলে প্রদত্ত সংখ্যাটা কত হবে বলো দেখি? প্রদত্ত সংখ্যার সূত্র কিন্তু এখানে ছিল, প্রদত্ত সংখ্যা হলো 11x প্লাস 2। তাহলে প্রদত্ত সংখ্যাটা হবে হলো প্রদত্ত সংখ্যা ইকুয়াল টু 11x প্লাস 2। তাহলে হলো 11 ইন্টু 2 প্লাস 2, তাহলে হলো 24। এটাই অ্যান্সার। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এই ম্যাথটা কি বুঝতে পারছো তোমরা? প্রথমে কি করছে, একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 2 বেশি। তাহলে একক স্থানীয় অঙ্ক আমি ধরে নিছি y, দশক স্থানীয় অঙ্ক আমি ধরে নিছি x। তাহলে y ইকুয়াল টু কি হবে? x প্লাস 2 হবে, তাই না? যেহেতু আমার বলে দিছে। তারা যখন স্থান পরিবর্তন করতেছে তখন আমি যে সংখ্যাটা পাচ্ছি, স্থান পরিবর্তনের পর সংখ্যা পাচ্ছি হলো 11x প্লাস 20। সেটা হলো আগের যে সংখ্যা মানে প্রদত্ত সংখ্যা তার দ্বিগুণ অপেক্ষা 6 কম। তাহলে 11x প্লাস 20 হবে দ্বিগুণ, দ্বিগুণ করে ফেললাম মাইনাস 6। এখন এটাকে আমরা সলভ করি, সলভ করলেই কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসবে। বুঝতে পারছো কি? আচ্ছা চলো তাহলে আমরা পরের ম্যাথে চলে যাই। কি বলছে? একটি শ্রেণীর প্রতি বেঞ্চে 4 জন করে ছাত্র বসালে, এটা ওটি লিখছে, এটা মনে হয় 3টি বেঞ্চ হবে, তাই না? এটা হলো 3টি হবে, লাল কলম দিয়ে লিখি 3টি বেঞ্চ খালি থেকে, আবার প্রতি বেঞ্চে এখানে ও লিখছে 3 জন করে ছাত্র বসালে 6 জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়, ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত? আচ্ছা তাহলে দেখো আমি প্রথমেই একটা লাইন টেনে নিই মাঝখানে। দেন প্রতি বেঞ্চে 4 জন করে ছাত্র বসালে 3টি বেঞ্চ খালি থাকে। তাহলে আমি ধরে নিই যে বেঞ্চ সংখ্যা কয়টা? বেঞ্চ সংখ্যা হলো এক্সটা। বুঝতে পারছো? বেঞ্চ সংখ্যা যদি এক্সটা হয় তাহলে ছাত্র সংখ্যা কত হবে বলো দেখি? প্রতি বেঞ্চে 4 জন করে বসছে, তাহলে 4x হবে, তাই না? কিন্তু 3টা বেঞ্চ খালি আছে। 3টা বেঞ্চ খালি আছে মানে কি? 3টা বেঞ্চে কেউ বসেনি। তাহলে 3টা বেঞ্চে কয়জন বসতে পারে বলো দেখি? 3টা বেঞ্চে 4 জন করে বসলে 12 জন বসবে, তাহলে 4x মাইনাস 12 জন হবে, তাই না? জিনিসটা কি বুঝতেছো? যে সাপোজ আমি ধরে নিলাম যে বেঞ্চ সংখ্যা আছে কয়টা? এক্সটা। তাহলে সবগুলোতে যদি 4 জন করে বসে তাহলে কয়জন হবে? 4x হবে। কিন্তু 4x কি আসলে হবে? মোটেও না, কারণ কি 3টা বেঞ্চ খালি আছে। বা তুমি চাইলে এভাবেও চিন্তা করতে পারো জিনিসটাকে। আচ্ছা সরি, এটা এমনি থাকুক। তুমি এভাবেও চিন্তা করতে পারো যে বেঞ্চ পূর্ণ আছে কয়টা? আমি ধরছি টোটাল বেঞ্চ হলো এক্সটা, বা 3টা বেঞ্চ খালি আছে। তাহলে x-3 বেঞ্চে, x-3 বেঞ্চে 4 জন করে বসতে পারে, তাই না? 4 জন করে বসতে পারে, তাহলে এখানেও তুমি দেখো x-3 ইন্টু 4 করো, x-3 ইন্টু 4, তাহলে হলো ওই সেম 4x মাইনাস 12। এটাই হলো তোমার ছাত্র সংখ্যা। বুঝতে পারছো? এটা কি? এটা হলো ছাত্র সংখ্যা। আচ্ছা
দেন আবার যদি এমন হয় যে প্রতি বেঞ্চে 3 জন করে বসে, তাহলে কি হবে, 6 জন ছাত্র দাঁড়িয়ে থাকতে হয়। তাহলে প্রতি বেঞ্চে যদি 3 জন করে বসে তাহলে কি হবে দেখো তো একটু। 3 জন করে বসলে বেঞ্চ সংখ্যা তো এক্স, তাই না? বেঞ্চ সংখ্যা যেহেতু এক্স, তাহলে কয়জন বসতে পারবে? 3x জন বসতে পারবে। কিন্তু এটাই কি ছাত্র সংখ্যা? মোটেও না, কারণ 6 জন আবার দাঁড়ায় থাকবে। তাহলে 3x+6 এটা হলো কি তোমার ছাত্র সংখ্যা। প্রতি বেঞ্চে 3 জন করে বসলে বসতে পারবে 3x জন, আর 6 জন দাঁড়ায় থাকবে, তাহলে 3x+6 এটা হবে হলো টোটাল ছাত্র সংখ্যা, তাই না? তাহলে 3x+6 হলো ছাত্র সংখ্যা আমি পাচ্ছি, আবার এখানে 4x-12 এটাও আমি ছাত্র সংখ্যা পাচ্ছি, কিন্তু এটা তো আলটিমেটলি একটা ক্লাসেরই ছাত্র সংখ্যা, তাই না? তাহলে সেই ক্ষেত্রে 3x+6 ইকুয়াল টু আমার হয়ে যাবে 4x-12। আমার কথাগুলো বুঝতে পারতেছো কিনা তোমরা? বোঝা তো উচিত, কারণ আমি খুবই সহজ ভাষায় তোমাদেরকে বোঝাচ্ছি, এখানে না বোঝার মতো আসলে কিছুই নাই। তাও যদি বুঝতে অসুবিধা হয় তোমরা একটু রিওয়াইন্ড করে ভিডিওগুলো দেখতে পারো, আবার সমস্যা নেই। তাহলে এখানে কি হবে, আমরা 3x কে ওদিকে পাঠিয়ে দিই আর 12 কে দিকে নিয়ে চলে আসি। 6+12 ইকুয়াল টু হলো 4x-3x। তাহলে x ইকুয়াল টু কত আসতেছে? x ইকুয়াল টু 18। তাহলে x কি ছাত্রের সংখ্যা? x কিন্তু ছাত্রের সংখ্যা না, x হলো তোমার বেঞ্চের সংখ্যা। তাহলে বেঞ্চের সংখ্যা আমি পাইছি হলো 18, কিন্তু এখন আমি কিসের সংখ্যা বের করব? ছাত্রের সংখ্যা বের করব। তাহলে ছাত্রের সংখ্যা বের করার জন্য আমি কি করতে পারি? এইদার এখানে অথবা এখানে কোনো এক জায়গায় ভ্যালু বসালেই হয়ে যাচ্ছে। তাহলে ছাত্র সংখ্যা কত হবে? আচ্ছা এখানে লিখি, ছাত্র সংখ্যা হবে হলো এই যে 3x+6, এখানে বসাই 3x+6, তাহলে ইকুয়াল টু 3x+18+6, তাহলে 54+6 ইকুয়াল টু হলো 60। এটাই অ্যান্সার। বুঝতে পারছি? তাহলে শ্রেণীর ছাত্র সংখ্যা কত? 60। ম্যাথটা কিভাবে করছি বুঝতে পারছো আশা করি। না বোঝার মতো কিছুই না, ম্যাথটা অনেক সহজ ছিল। আচ্ছা চলো সামনে আগাই। কি বলছে? কবির সাহেব তার 56,000 টাকার কিছু টাকা আচ্ছা, কবির সাহেব তার 56,000 টাকার কিছু টাকা বার্ষিক 12% মুনাফায় এবং বাকি টাকা বার্ষিক 10% মুনাফায় বিনিয়োগ করলেন। এক বছর পর তার তিনি মোট 6,400 টাকা মুনাফা পেলেন। তিনি 12% মুনাফায় কত টাকা বিনিয়োগ করেছেন এটা বের করতে বলছে। তাহলে সেম আমরা প্রথমেই ভাগ করে নিই এটাকে, সাদা কালি দিয়ে লিখি। কবির সাহেব তার 56,000 টাকার কিছু টাকা বার্ষিক 12% মুনাফায় এবং বাকি টাকা বার্ষিক 10% মুনাফায় বিনিয়োগ করলেন। এক বছর পর তিনি মোট 6,400 টাকা মুনাফা পেলেন। তিনি 12% মুনাফায় কত টাকা বিনিয়োগ করেছেন? তাহলে আমরা ধরে নিই যে 12% মুনাফায় x টাকা বিনিয়োগ করছেন, x টাকা বিনিয়োগ করছেন। বিনিয়োগ বুঝতে পারছো? আচ্ছা, যদি 12% মুনাফায় x টাকা বিনিয়োগ করে তাহলে 10% মুনাফায় কত বিনিয়োগ করছে বলো দেখি। 10% মুনাফায় তার তো টোটাল টাকা 56,000, তাই না? তাহলে x টাকা যদি 12% মুনাফায় বিয়োগ করে তাহলে 10% অবশ্যই 56,000 মাইনাস x টাকা বিয়োগ করবে। 56,000 মাইনাস x টাকা বিনিয়োগ করবে, তাই না? এখন x টাকা বিনিয়োগ করছে 12% মুনাফায়, তাহলে এখান থেকে মুনাফা কত আসবে দেখো। এখান থেকে মুনাফা আসবে হলো 12% x টাকা, তাহলে x এর 12%, তাই না? তাহলে x এর 12% কত হবে বলো দেখি? 0.12x আসবে। এটাই কিন্তু আসবে, তোমরা ক্যালকুলেটরও করে দেখতে পারো যে x এর 12% এমনও করে দেখতে পারো, সমস্যা নেই। x ইন্টু 12% ও 0.12x আসবে। আর 10% মুনাফায় 56,000 মাইনাস x টাকা বিয়োগ করছেন, এখানে মুনাফা কত আসবে? এখানে মুনাফা আসবে হলো 10% না, তাহলে 0.1 ইন্টু 56,000 মাইনাস x, 0.1 ইন্টু 56,000 মাইনাস x। তাহলে আমাকে কি বের করতে হবে? আমাকে এই x এর ভ্যালু বের করতে হবে, যেহেতু 12% মুনাফা কত টাকা বিনিয়োগ করছেন এটা তো চাইছে। এখন
এই দুইটা মুনাফার যোগফলে কি আমার 6400 টাকা না বলো তো? অবশ্যই হ্যাঁ। তাহলে আমরা এখন লিখে ফেলি যে 0.12x প্লাস 0.1 দিয়ে যদি গুণ দিয়ে দেই তাহলে কি হবে বলো দেখি, 5600 মাইনাস 0.1x ইকুয়াল টু হলো কত বলছে আমাকে, 6400। 6400। আচ্ছা এখানে এই লাল লাইনটা তো দরকারই নেই। আচ্ছা তাহলে এখন আমরা এটাকে সলভ করি। তো 5600কে যদি ওদিকে পাঠাই দেই আর এদিকে যদি 0.12x মাইনাস 0.1x তাহলে এটা হয়ে যাবে হলো 0.12x মাইনাস 0.1x তাহলে এটা হবে 0.02x ইকুয়াল টু হলো 5600 6400 মানে 5600 বিয়োগ হবে তাহলে এটা হয়ে যাবে হলো 800, তাই না? 5600 ওদিকে পাঠিয়ে দিয়ে বিয়োগ করে দাও 800 হবে। তাহলে x ইকুয়াল টু কত, x ইকুয়াল টু হয়ে যাবে হলো 40000। বুঝা যাচ্ছে? 800 কে 0.02 দিয়ে ভাগ দাও, দেখবা যে হলো 40000 চলে আসবে। না 40000ই তো আসল কথা। 800 ডিভাইডেড বাই 0.02 40000। তাহলে 40000 টাকা হলো তোমার 12% মুনাফায় বিনিয়োগ করছেন। এটাই অ্যান্সার তাহলে আমার। বুঝতে পারছো কি ম্যাথটা? না বোঝার মতো কি কিছু ছিল এখানে? আমি প্রথমে ধরে নিলাম যে 12% মুনাফায় x টাকা বিনিয়োগ করছে। 12% মুনাফায় যদি x টাকা বিনিয়োগ করে তাহলে বাকি টাকা কি করবে? 10% মুনাফায় বিনিয়োগ করবে। তো বাকি টাকা কত থাকলো তার? 56000 মাইনাস x না, x বিনিয়োগ x বাদ দিয়ে তো 56000 থেকে, তাহলে 56000 মাইনাস x। এখন 12% মুনাফায় x টাকা যে বিনিয়োগ করছেন এখান থেকে মুনাফা কত পাবে? এখান থেকে মুনাফা পাবে হলো x এর 12%, x এর 12% মানেই হলো 0.12x। আর 56000 মাইনাস x টাকা যে 10% মুনাফা বিনিয়োগ করছেন এখান থেকে কত মুনাফা পাবে? 56000 মাইনাস x এর 10%, এটা মানে হলো 0.1 ইন্টু 56000 মাইনাস x। এখন এই যে দুই জায়গা থেকে যে মুনাফা পাইলো, এই দুই জায়গা থেকে মুনাফা এর যোগফল কত হবে? 6400 হবে, এটা বলে দিছে। তাহলে এই দুটোর যোগফল আমি লিখে ফেলি 6400, এখান থেকে x এর ভ্যালু বের করি, সেটাই হবে তোমার x এর সলিউশন, অথবা এই যে 12% মুনাফায় টাকার বিনিয়োগ মানে অ্যামাউন্টটা আমি পেয়ে যাচ্ছি। তাহলে এই ম্যাথটা কি কঠিন ছিল? ওটাও না, ম্যাথটা সহজ ছিল, তাই না? আচ্ছা 3/5 ভগ্নাংশটির লব ও হরের প্রত্যেকের সাথে কোন সংখ্যাটি যোগ করলে ভগ্নাংশটি 4/5 হবে? এই ম্যাথটা অনেক সহজ। তাহলে আমরা লিখে ফেলি যে আমরা ধরি যে x যোগ করতে হবে, ধরি x যোগ করতে হবে। তাহলে 3 এর সাথে x যোগ করতে হবে, 5 এর সাথে x যোগ করতে হবে, ইকুয়াল হলো 4/5। তোমাকে কিন্তু আগে দেখো আমরা কিন্তু এরকম ম্যাথ আগেও করছি, তাই না? কিন্তু ওখানে কথাই বলা ছিল না, ওখানে ডিরেক্টলি তোমার এই জিনিসটাই দিয়ে দিত, দিয়ে এখান থেকে x এর ভ্যালু বের করতে, তাই না? বাট এখন তোমাকে এই জিনিসটা মানে ইকুয়েশনটাও নিজে বের করে নিতে হবে। এটাই হলো তোমার একচলক সমীকরণের ব্যবহার। মানে তোমাকে রিয়েল লাইফের কিছু সমস্যা দিবে, সেগুলো হলো তোমার এখান থেকে নিজে ইকুয়েশন ফর্ম করতে হবে, দেন নিজে আবার সলভ করতে হবে। তাহলে এটাকে আমরা কি করি, আড়াআড়ি গুণ করে দাও। 15 প্লাস 5x ইকুয়াল টু হলো 20 প্লাস 4x। 5x মাইনাস 4x, x ইকুয়াল টু হলো 20 মাইনাস 15 5। এটাই অ্যান্সার। এই ম্যাথটা সহজ ছিল অনেক, তাই না? আচ্ছা তারপরে দেখো, দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর 151 হলে সংখ্যা দুইটি নির্ণয় করো। যেহেতু বলছে যে ক্রমিক সংখ্যা, তো ক্রমিক সংখ্যা হইলে আমি যদি একটা ধরি x আর আরেকটা সংখ্যা কি হয়ে যাবে, অটোমেটিক্যালি x প্লাস 1 অথবা x মাইনাস 1, তুমি যে কোনো একটা ধরতে পারো, বাট আমরা x প্লাস 1ই ধরলাম, এক্ষেত্রে ক্যালকুলেশন কিছুটা ইজি হবে। দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর 151, তাহলে বর্গ এর অন্তর মানে কি, বর্গ এর পার্থক্য, তাহলে অবশ্যই x প্লাস 1 এর বর্গটা কি হবে, বড় হবে, x এর বর্গটা ছোট হবে। তাহলে x প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাবে হলো 151।
বর্গের অন্তর। এখন তাহলে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার মানে কি, এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু হলো 151। এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে 2x ইকুয়াল টু হলো 150। তাহলে এক্স এর ভ্যালু কত, এক্স ইকুয়াল টু হলো 75। বুঝতে পারছি? তাহলে 75 যদি একটা নাম্বার হয়, আরেকটা নাম্বার কত হবে 76। এক্স এর ভ্যালু তো 75, আর আরেকটা কত, এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু 76। তাহলে সংখ্যা দুটি কি কি, 75 আর 76। সহজ ম্যাথ ছিল। আমরা পরের ম্যাথে চলে যাই। সমীকরণ গঠন করে সমাধান করো। 120টি 1 টাকার মুদ্রা ও 2 টাকার মুদ্রায় মোট 180 টাকা হলে কোন প্রকারের মুদ্রার সংখ্যা কয়টি? মানে তোমার কাছে মোট মুদ্রা আছে 120টি, এর মধ্যে 1 টাকার মুদ্রা আছে কয়েকটা আর 2 টাকার মুদ্রা আছে কয়েকটা, কিন্তু টোটাল টাকা হলো 180 টাকা। তাহলে এখন বলতে হবে যে 1 টাকার মুদ্রা কয়টা আছে আর 2 টাকার মুদ্রা কয়টা আছে, এটাই বলতে হবে। তাহলে আমরা এখানে সহজভাবেই ধরে নেই যে 1 টাকার মুদ্রা কয়টা আছে। এখানে খুব সম্ভবত একটু বড় হবে। আচ্ছা, তাহলে ধরি 1 টাকার মুদ্রা, 1 টাকার মুদ্রা এক্সটি। এখন টোটাল মুদ্রা কতটি বলো দেখি? টোটাল মুদ্রা তো 120টি, তাই না? এটা তো চেঞ্জ হবে না। এটা 2 টাকার মুদ্রা কয়টা, কত হবে? 2 টাকার মুদ্রা অটোমেটিক্যালি 120 মাইনাস এক্সটা হবে না, কারণ টোটাল তো 120টা মুদ্রা আছে। মানে তোমার কাছে 10টা আম আছে, তোমার ভাই যদি 4টা আম নিয়ে নেয়, তোমার কাছে কয়টা থাকবে? 10 মাইনাস 4 6টা, তাই না? তো টোটাল মুদ্রা আছে 120টা, আমার এক্সট্রা মুদ্রা 1 টাকার হয়ে গেছে, তাহলে 2 টাকার মুদ্রা কয়টা হবে? 120 মাইনাস এক্স। তো এই এক্স এর 1 টাকার মুদ্রা আর 120 মাইনাস এক্সট্রা 2 টাকার মুদ্রা, এটা টোটাল মিলে টাকা হইতে হবে কত? 180 টাকা। বুঝতে পারছো? তাহলে এখন আমরা কি করি, সমীকরণ গঠন করি। তাহলে সমীকরণ যদি গঠন করি, এক্সট্রা মুদ্রার ভ্যালু কত? এক্স ইন্টু ওয়ান, যেহেতু সেটা 1 টাকার মুদ্রা, আর প্লাস 120 মাইনাস এক্স, যেহেতু এটা 2 টাকার মুদ্রা, তাহলে এর টাকা দিয়ে গুণ হবে 2 এবং সেটা টোটাল হয়ে যাবে 180। বুঝতে পারছো? তাহলে এখানে এক্স প্লাস 2 দিয়ে যদি গুণ দিয়ে দেয় তাহলে হয়ে যাবে 240, 2 দিয়ে গুণ দিলে হয়ে যাবে মাইনাস 2x ইকুয়াল টু হবে 180। তাহলে এখানে x মাইনাস 2x মানে হলো মাইনাস এক্স ইকুয়াল টু 180 মাইনাস 240 মানে হবে মাইনাস 60। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে x ইকুয়াল টু 60। তাহলে 60টা 1 টাকার মুদ্রা, 60টা 1 টাকার মুদ্রা আর 120 মাইনাস এক্স মানে কত? 60টা 2 টাকার মুদ্রা। তাহলেই অ্যান্সারটা হয়ে যাচ্ছে। তাহলে এই ম্যাথটা কঠিন ছিল? সহজ না? মানে এই ম্যাথটা কিন্তু সহজ ছিল, আসলে সহজ ছিল, তোমরা স্বীকার করো আর না করো। আচ্ছা, কি বলছে? এটা হলো অনুশীলনীর সমাধান। আমি অনুশীলনীর 2টা প্রশ্ন রাখছি, এই 2টা প্রশ্ন আমার কাছে মনে হয়েছে যে অনুশীলনীর এই 2টা প্রশ্ন হলো সবচেয়ে কঠিন, সেজন্য কঠিন ম্যাথগুলো আমি করে দিচ্ছি যেন তোমাদের সুবিধা হয়। তাহলে এখানে কি বলছে, এক্স এর ভ্যালু বের করতে হবে। আসলে এরকম টাইপ যেগুলো সমাধান দেওয়া থাকবে, মানে ইকুয়েশন দেওয়া থাকবে, এটা কোশ্চেনটা বাই ডিফল্ট এমনই হয় যে সমাধান করো বা এক্স এর ভ্যালু বের করো। তাহলে এক্স এর ভ্যালু এখানে কত হবে সেটা আমরা বের করব। কিভাবে বের করব দেখো, এটার জন্য কিছু পার্টিকুলার আসলে একটা মানে একটা ফরম্যাটে যেতে হয়, না হলে ম্যাথটা অনেক কঠিন হয়ে যায়। বুঝতে পারছো? এমন না যে অন্য কোনো প্রসেসে হবে না, অবশ্যই হবে, বাট যদি তুমি এই প্রসেসে আগাও তাহলে ম্যাথটা খুবই সহজ হবে। এখানে কি আছে দেখো, -3a, আর এখানে কি আছে -3b। তুমি যদি এখানেও x-3a আর x-3b নিয়ে আসতে পারো, তাহলে সেটা কি তোমার জন্য ভালো হবে নাকি খারাপ হবে একটু বলো তো? অবশ্যই বোঝা যাচ্ছে যে হ্যাঁ, সেটা তোমার জন্য ভালোই হবে, তাই না? তাহলে আমরা এখানে কি করতে পারি, আমরা হলাম দাঁড়াও, x মাইনাস এ তো a প্লাস বি, এ বি।
আচ্ছা, আমরা ওয়েট করো একটু, এক্স মাইনাস এ বাই বি প্লাস এক্স মাইনাস বি বাই এ ইকুয়াল টু হলো এক্স মাইনাস থ্রি এ প্লাস বি। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, এমনি না, আমরা হলাম একটা কাজ করি। কি কাজ করব? এক্স মাইনাস এ বাই বি, এখানে হলো আমরা মাইনাস ওয়ান করি, প্লাস এক্স মাইনাস বি বাই এ, এখানেও মাইনাস ওয়ান করি। এখন মাইনাস ওয়ান যে করলাম আবার মাইনাস ওয়ান যে করলাম, কত হলো? মাইনাস টু বিয়োগ হয়ে গেল, তাই না? তো এই মাইনাস টু কে বিয়োগ আমি চাইলেই করতে পারি? মোটেও না, আমার অবশ্যই জিনিসটাকে ব্যালেন্স করতে হবে, যেহেতু জিরো এর সমান, তাই না? আমি যদি মাইনাস টু বিয়োগ করে ফেলছি, তাহলে আমি আমার টু যোগ করে দিই, তাহলে টু আর মাইনাস টু কাটাকাটি হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এখানে আমি কি করব? এক্স মাইনাস থ্রি এ মাইনাস থ্রি বি ডিভাইডেড বাই এ প্লাস বি, এখানে আমি আমার প্লাস টু করে দিই, তাহলে জিরোই থাকবো। মানে দেখো, টু মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান এর কিন্তু কাটাকাটি চলে যাবে, টু মাইনাস টু জিরো, তাহলে এখানে যেটা ছিল সেটাই থাকলো, কোনো চেঞ্জ আসলো না। লাভ কি হয়েছে? লাভ কি হয়েছে এটা তুমি পরের লাইনে বুঝতে পারবা। দেখো, এই যে এই দুটো বিয়োগ করে ফেলি, তাহলে কি হবে? এক্স মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই বি প্লাস এক্স মাইনাস বি মাইনাস এ ডিভাইডেড বাই এ প্লাস এক্স মাইনাস থ্রি এ মাইনাস থ্রি বি প্লাস টু, তো নিচে তো এ প্লাস বি আছে আবার, তাহলে কি হবে? টু এ প্লাস টু বি ডিভাইডেড বাই এ প্লাস বি ইকুয়াল টু হলো জিরো। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? এক্স মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই বি প্লাস এক্স মাইনাস বি মাইনাস এ ডিভাইডেড বাই এ প্লাস, এখানে দেখো এখানেও হয়ে যাবে এক্স মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই এ প্লাস বি ইকুয়াল টু জিরো। এই জিনিসটাতে আমি বি মাইনাস এর জায়গায় এটাকে এ মাইনাস বি করে দিই, সেম কথা। এখন দেখো, সবগুলা লবেই আমার এক্স মাইনাস এ মাইনাস বি চলে আসছে। এই জিনিসটা করার জন্যই হলো আমি এখানে মাইনাস ওয়ান আর এখানে প্লাস টু দিয়ে মানে যোগ বিয়োগ করছি। আমার মেইন উদ্দেশ্য হলো উপরে এক্স মাইনাস এ মাইনাস বি নিয়ে আসা। এই জিনিসটা নিয়ে আসলে সুবিধা কি? সুবিধা হলো আমার ম্যাথটা হয়ে গেছে, আর কিছু করার নেই। তাহলে দেখো, তিনটা জিনিস থেকেই এক্স মাইনাস এ মাইনাস বি এই জিনিসটা আমার কমন যাচ্ছে, তাহলে আমি এক্স মাইনাস এ মাইনাস বি কমন নিয়ে নিলাম। বাকি কি থাকবে? ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই এ প্লাস বি ইকুয়াল টু হলো জিরো। এখন আমি কি বলছিলাম, যে যদি দুইটা টার্ম গুণ আকারে থাকে, তার মধ্যে একটা টার্ম অবশ্যই কি হইতে হবে? জিরো হইতে হবে, কারণ দুইটার গুণফল যেহেতু জিরো, একটা জিরো হইতেই হবে। এখন এখানে দেখো, এই জিনিসটা পুরোটাই হলো ধ্রুবক, এটা ধ্রুবক না? এখানে কি কোনো চলক আছে? কোনো এক্স আছে? কোনো এক্সই নাই, সুতরাং এটা যেহেতু ধ্রুবক, সুতরাং এটা জিরো হওয়ার কোনো চান্স নাই। তাহলে জিরো হবে কে? এই যে এক্স মাইনাস এ মাইনাস বি, এটাই জিরো হবে। তাহলে এক্স মাইনাস এ মাইনাস বি এটা যদি জিরো হয়, তাহলে এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু হলো এ প্লাস বি, এটাই অ্যান্সার। বুঝতে পারছো? তাহলে এখানে ট্রিকি পার্টটা হলো এটাই ছিল, যে এখানে তুমি মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান করতে পারতেছো কিনা। তুমি যদি অন্য কোনো ভাবে ম্যাথটা করো, কোনো সমস্যা হবে না, আমি আবারও বলতেছি, যদি তুমি যদি অন্য কোনো ভাবে করো ম্যাথটা সমস্যা হবে না, বাট এইভাবে ম্যাথটা সহজ হবে। তো এই পার্টটুকু যদি তুমি একটু অ্যাপ্রোচটা যদি মনে রাখতে পারো, এটা তোমার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। এবং এই কোশ্চেনটা কিন্তু বারবার তোমাদের এইচএসসি তে আসছে, বারবার আসছে, সেজন্য আমি এই ম্যাথটা করাই দিলাম। আচ্ছা, তারপরে দেখো এই ম্যাথটা আমার মনে হয়েছে যে একটু কনসেপচুয়াল ম্যাথ বা একটু বোঝা উচিত, তো সেই জন্য এই ম্যাথটা একটু তোমাদের করে দিতে যাচ্ছি আমি। তো বলছে ঢাকার নিউ মার্কেট থেকে গাবতলীর দূরত্ব 12 কিলোমিটার, সজল নিউ মার্কেট থেকে রিকশায় ঘন্টায় 6 কিলোমিটার বেগে এবং কাজল একই স্থান থেকে পায়ে হেঁটে ঘন্টায় 4 কিলোমিটার বেগে গাবতলীর দিকে রওনা হলো। সজল গাবতলী পৌঁছে সেখানে 30 মিনিট বিশ্রাম নিয়ে আবার নিউ মার্কেটের দিকে একই বেগে রওনা হলো। তারা নিউ মার্কেট থেকে কত দূরে মিলিত হবে? বুঝতে পারছো কি পুরা ঘটনাটা? তাহলে দেখো, আমি যদি তোমাদেরকে লাইন এঁকে দেখাই, তাহলে তোমাদের জন্য জিনিসটা অনেক সুবিধার হবে।
আচ্ছা দেখো, সাপোজ মনে করো যে এটা হলো নিউ মার্কেট, আর এটা হলো তোমার গাবতলী। সজল কি করছে, এদের দূর ডিস্টেন্স কত, ডিস্টেন্স হলো 12 কিলোমিটার। সজল কি করছে, সজল নিউ মার্কেট থেকে রিক্সায় গেছে ঘন্টায় 6 কিলোমিটার পার বেগে। তাহলে এখানে মনে করো সজল, আচ্ছা সজল আর আরেকজনের নাম জানো কি, কাজল। আচ্ছা তাহলে আমি হলাম এস আর কে দিয়ে প্রকাশ করি, সমস্যা নাই। তাহলে সজল কি করছে, 6 কিলোমিটার পার আওয়ার বেগে রওনা দিছে রিক্সায়, সে গাবতলী পৌঁছাইছে, গাবতলী পৌঁছায় আবার 30 মিনিট বিশ্রাম নিছে। এখানে কি করছে, 30 মিনিট রেস্ট নিছে সজল। আর এইদিকে রওনা দিছে, আবার কি করছে, আবার নিউ মার্কেটের দিকে একই বেগে রওনা দিছে। সেখানে 30 মিনিট রেস্ট নেওয়ার পর, মানে 30 মিনিট রেস্ট নেওয়ার পর আবার এদিকে রওনা দিছে, এই যে এদিকে আবার রওনা দিছে একই বেগে 6 কিলোমিটার পার আওয়ারে। আর উল্টা দিকে কাজল যে, এ হলো তোমার পায়ে হেঁটে ঘন্টায় 4 কিলোমিটার পার আওয়ার বেগে 4 কিলোমিটার পার আওয়ার বেগে হাঁটতেই আছে। মানে এই কিন্তু গাবতলী পৌঁছায় নাই, এই গাবতলী পৌঁছার আগেই সে 30 মিনিট রেস্টও নিয়ে নিছে, আবার এদিকে আসা শুরু করছে। এখন কোশ্চেন হলো, তারা তো অবশ্যই যেহেতু এখন দুজন দুজনের দিকে আসতেছে, কোনো এক জায়গায় মিট করবে, তাই না, মিলিত হবে। তো কোশ্চেনটা এখানেই যে তারা কোথায় মিলিত হবে, বুঝতে পারছো? তো এটার জন্য আমাকে প্রথমে ধরে নিতে হবে যে তারা কত সময় পরে মিলিত হবে। তুমি যদি সময় বের করতে পারো তাহলে কোথায় মিলিত হবে এটা বের করা অনেক সহজ, বাট তুমি যদি সময় যদি বের করতে না পারো তাহলে তুমি আর করতে পারবে না এই ম্যাথটা, বুঝতে পারছো? তাহলে এই যে এই পার্টটুকু কপি করতে পারলে খুবই ভালো হতো, কিন্তু আমার হাতে তো কপি করার সুযোগ নাই। আচ্ছা দাঁড়াও, দেখি কোনো ব্যবস্থা করা যায় কি না। কপি করলাম, পরেরটাতে গেলাম, সরি। আচ্ছা এটা হইলোটা কি, আচ্ছা চলো তাহলে এখন এটাকে আমরা আচ্ছা ঠিক আছে এবার। আচ্ছা দেখো, এখন ধরি যে টি সময় পরে মিলিত হবে, ধরি টি সময় পরে মিলিত হবে, ঠিক আছে, টি সময় পর মিলিত হবে। আচ্ছা তাহলে এখন টি সময়ে এই যে কাজল, সে কতটুকু দূরত্বে গেছে বলো তো একটু। টি সময়ে মানে টি আওয়ার, ঠিক আছে, এখানে কিন্তু একটা জিনিস অবশ্যই মাথায় রাখা দরকার যে টি কিন্তু ঘন্টা। টি যদি ঘন্টা হয় তাহলে এখন বলো আমাকে যে টি ঘন্টায় কাজল কত দূর সময় যাবে, কত দূর দূরত্ব যাবে, নিশ্চয়ই 4 দূরত্ব যাবে, তাই না? আমি ধরে নিই যে এই যে এটা হলো তোমার 4t, বুঝতে পারছো? এখন সজল সে কি করবে, সে দেখো সে কিন্তু 6 কিলোমিটার পার আওয়ার বেগে এই 12 কিলোমিটার একবার গেছে। তাহলে তার এখান থেকে এখানে যেতে কত সময় লাগছে বলো তো? যেহেতু এটা 12 কিলোমিটার আর 6 কিলোমিটার পার আওয়ার বেগে গেছে, তার মানে এটা হলো তোমার 2 ঘন্টা লাগছে, তাই না? এখানে সে 30 মিনিট রেস্ট নিছে, তার মানে কি সে 0.5 আওয়ার রেস্ট নিছে। আর আমি বলছি কি টি আওয়ার পরে মিলিত হবে, তার মানে টি আওয়ারের মধ্যে 2.5 আওয়ার কিন্তু সজলের শেষ, 2.5 আওয়ার ধরে তার কাজ করা শেষ। তার এখন বাকি আছে কত বলো দেখি, তার বাকি আছে এখন টি মাইনাস 2.5 আওয়ার, তাই না? এই জিনিসটা কি বুঝতেছো? মানে সে যখন এদিকে যাত্রা শুরু করবে
তখন কিন্তু তারা t-2.5 আওয়ার বাকি আছে, t-2.5 আওয়ারে তাকে এই ডিস্টেন্সটুকু যেতে হবে। কারণ আমি তো ধরেই নিয়েছি তারা টি আওয়ার পরে মিলিত হবে। টি আওয়ারে কাজল গেছে 40 পরিমাণ দূরত্ব, আর সজল কি করছে 6 কিলোমিটার পার আওয়ারে 2 ঘন্টায় এই 12 কিলোমিটার চলে গেছে, এখানে যায় 30 মিনিট রেস্ট নিচ্ছে, সেটা হলো 0.5 আওয়ার। তাহলে t-2.5 আওয়ার বাকি থাকতেছে, আর তার t-2.5 আওয়ারে এই দূরত্বটা তাকে অতিক্রম করতে হবে। তাহলে t-2.5 আওয়ারে কতটুকু দূরত্ব অতিক্রম করবে সে? তার স্পিড কত? তার স্পিড হলো 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে এত আওয়ারে সে দূরত্ব যাবে হলো 6 ইন্টু t-2.5, ওই যে s ইকুয়াল টু ভিটি ওই সূত্র দিয়ে। বুঝতে পারছো? তাহলে এখন দেখো এই যে 40 দূরত্ব যেটা হলো কাজল গেছে, আর এইদিকে আসার সময় সজলের যে দূরত্ব 6 ইন্টু t-2.5, এই দূরত্বটা মিলে অবশ্যই কত হইতে হবে? 12 হইতে হবে না? কারণ এই দূরত্বটা তো 12 কিলোমিটার। যদি 12 না হয় তাহলে কি তাহলে মিলিত হবে? হবে না। যদি 12 এর বেশি হয়ে যায় তার মানে কি ক্রস করে ফেলছে, যদি 12 না হয় তার মানে কি এখনো মিলিত হয় নাই, আর যদি ইকুয়াল টু 12 হয় তার মানে কি তারা মিলিত, মানে এখন মিলিত অবস্থায় আছে। তাহলে এটা হয়ে যাবে 40 প্লাস 60 মাইনাস 10, সরি 6 ইন্টু 2.5, তাই না? তাহলে কত হবে? 15 হবে। 15 ইকুয়াল টু হলো 12, তাহলে 10t ইকুয়াল টু হলো 27। তাহলে টি কত? টি হলো 2.7, মানে 2.7 আওয়ার পর তারা মিলিত হবে। বুঝতে পারছো? কখন মিলিত হবে? 2.7 আওয়ার পর। এখন কোশ্চেন কি? কোশ্চেন হলো কত দূরে মিলিত হবে। তোমার কি বলছে কত সময় পরে মিলিত হবে? এটা কিন্তু বলেনি, বলছে কত দূরে মিলিত হবে। তাহলে কত দূরে মিলিত হবে? আমরা এখন তাহলে ডিসটেন্সটা বের করে ফেলি। তাহলে এটা মনে করো ডি, ঠিক আছে? তাহলে ডিসটেন্স ইকুয়াল টু কত? 40। তাহলে 4 ইন্টু টি এর ভ্যালু কত আসছে আমার? 2.7। তাহলে 4 ইন্টু 2.7 কত হবে? 4 ইন্টু 2.7 10.8। 10.8 কিলোমিটার দূরে তারা মিলিত হবে, এবং এই দূরত্বটা কিন্তু অবশ্যই নিউ মার্কেট থেকে, নিউ মার্কেট থেকে দূরত্বটা, গাবতলী থেকে কিন্তু না। গাবতলী থেকে কত হবে? গাবতলী থেকে 1.2 কিলোমিটার দূরে মিলিত হবে। তাহলে তোমাকে বলে দিতে হবে যে নিউ মার্কেট থেকে 10.8 কিলোমিটার দূরে তারা আসলে মিলিত হবে। কিভাবে হবে আমি কিন্তু পুরো জিনিসটাকেই এক্সপ্লেন করছি, ঠিক আছে? বারবার করে এক্সপ্লেন করছি, আর নতুন করে করতে হবে বলে আমার মনে হয় না। যদি তোমরা না বুঝে থাকো একটু রিওয়াইন্ড করে আবার দেখে নাও, ঠিক আছে? আচ্ছা চলো তাহলে সামনে আগাই। আমাদের এই পার্টটুকু শেষ। বুঝতে পারছো? আমাদের যে পঞ্চম অনুশীলনী ছিল এক চলকের সমীকরণ, সেটার প্রথম অনুশীলনীটা আমাদের শেষ। তোমাদের বাড়ির কাজ হলো অনুশীলনীর যেসব ম্যাথ বাকি আছে সবগুলা করে ফেলো। যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই জানাবা, সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর যদি তোমাদের কোনো ডাউট থাকে অবশ্যই সবসময় বলি আমাদেরকে রিচ করো, আমরা কিন্তু তোমাদের গাইডলাইন দেওয়ার জন্যই আছি, তোমাদেরকে সাজেশন দেওয়ার জন্যই আছি। আমাদের সব কষ্ট তোমাদের জন্যই আসলে। আর অবশ্যই কমিউনিটির কথা যেটা বললি, আমাদের গ্রুপ বা আমাদের ইউটিউব চ্যানেল কিন্তু ধীরে ধীরে গ্রো হচ্ছে। তো তোমরা এখানে জয়েন তো আসোই, তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে এটা নিয়ে আলোচনা করো, কথা বলো। ফ্রিতে তোমরা এত ভালো ভালো কন্টেন্ট পাচ্ছ, এই জিনিসটা তোমার ফ্রেন্ডরা পাবে না কেন, তাই না? তাদেরকেও পৌঁছায় দাও। আর তাদেরকেও যদি কোনো গাইডলাইন লাগে তারাও এই কমিউনিটিতে যুক্ত হোক, তুমিও তোমার পথ হারাবে না, তোমার ফ্রেন্ডরা সব একসাথে ভালো করো, এটাই তো সবার চাওয়া, তাই না? আচ্ছা তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। এতক্ষণ ক্লাস করার জন্য তোমাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। তোমরা সবাই ভালো থাকিও। আসসালামু আলাইকুম।